আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকমতো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে, এই প্যান্ডামিক সিচুয়েশনে আশা করি সবাই বাসায় আছো, ইনশাল্লাহ পড়াশোনা করতেছো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, একটু কষ্ট করে প্রিয় শিক্ষার্থীরা আমাকে জানিয়ে দাও, কনফার্ম করে দাও। আমি এখনই ক্লাসটি শুরু করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো, সেই ধারাবাহিক ক্লাসগুলোর সিরিয়াল অনুযায়ী আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব ফ্লোচার্ট নিয়ে। তো আশা করি ইনশাল্লাহ ক্লাসটি অনেক বেশি এনজয় করবা, অনেক বেশি উপভোগ করবা ক্লাসটি। আশা করি আজকে নেট সমস্যাটি হবে না। গতকালকের ক্লাসটির জন্য আসলে আমরা দুঃখ প্রকাশ করি, যেহেতু নেট সমস্যা ছিল। তো আজকে আমরা ফ্লোচার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তার আগে দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিকমতো স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, একটু কনফার্ম করে দিও প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম সালাম। আমাদের আলো ইসলাম, আমাদের মেরিন সুলতানা মিম, গুড মর্নিং, গুড ইভিনিং, সরি মর্নিং নয়, ইভিনিং। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। হোসাইন ইকরামুল আলফাজ, আচ্ছা ঠিক আছে। তারেকুল ইসলাম ফাতেমা বেগম, আচ্ছা থ্যাংক ইউ। রোশেবা আক্তার, জাসকিয়া জবা, এনি ইসলাম, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আলফাজ স্যার, ঠিক আছে। আচ্ছা, আনিকা উসমানী, এমডি সাইদ, অ্যাঞ্জেল, নুসরাত জান, ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং স্যার। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন হয়ে গেছো, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও। আজকে বলবো শেয়ার করো, কেন? কারণ এই ফ্লোচার্ট বিষয়টাতে অনেক আইসে এখানে ভুল করে ফেলে। আজকের পর থেকে ফ্লোচার্ট নিয়ে তোমার মধ্যে আর কোনো ভীতি থাকবে না। এখন স্যার, ফ্লোচার্টটা কাদের জন্য? 2021 সালে যারা পরীক্ষার্থী রয়েছে, তোমাদের যদিও শর্ট সিলেবাসে ফ্লোচার্টটি নেই, কিন্তু তোমাকে শিখে রাখতে হবে। কারণ তুমি যদি বাস্তবিক জীবনে প্রয়োগ করতে যাও, এই ফ্লোচার্টগুলো অনেক বেশি তোমাকে হেল্প করবে, ঠিক আছে? আর যারা 2022 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য তো ফ্লোচার্ট অনেক বেশি কমন। আর ফ্লোচার্ট থেকে শিখলে তোমার কি লাভ হবে? এটা ইংরেজি প্রথম পত্রের কোয়েশ্চেন নং 3-এ আসে 10 মার্কের একটা প্রশ্ন, বেশি না, 10 মার্ক। তুমি এক পৃষ্ঠার মধ্যে সহজে 10 মার্ক সহজে কি করতে পারো? ক্যারি করতে পারো। এটা এত কঠিন কিছু না, তোমাকে কঠিনতার দিকে যেতে হবে না। ফ্লোচার্ট তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে আজকের ক্লাসের পরে। তার আগে আমি তোমাদেরকে কষ্ট করে বলবো, যে করে হোক ক্লাসটি একটু শেয়ার করো, তোমার বন্ধুদেরকে মেনশন করো, যেন সবাই দেখতে পারে ক্লাসটি। কারণ ফ্লোচার্ট নিয়ে আমি আজকে আদ্যপান্ত আলোচনা করব, যেটা ইতিপূর্বে কেউ কখনো করতে পারে নাই ওইভাবে। আমরা আজকে প্রয়োগ দেখাবো, একদম শুরু থেকে ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব আশা করি। ঠিক আছে স্যার, একটু কষ্ট করে। স্যার, স্যার মনে হয় আর্জেন্টিনার সাপোর্টার, অবশ্যই। আচ্ছা, একটু কষ্ট করে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, একটু কষ্ট করে শেয়ার করে দাও, যেন সবাই দেখতে পারে। আজকে আমরা ফ্লোচার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরু করে দিব এখনই, আর আমি বেশিক্ষণ সময় নিব না, এখনই শুরু করে দিব, ঠিক আছে? তোমরা বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করো। স্যার, আমার মেসেজ দেখেন না। আচ্ছা, মেসেজ দেখবো, এখন মেসেজ দেখার সময় না, ঠিক আছে? একটু কষ্ট করে তোমরা বন্ধুদেরকে মেনশন করো, আমি ক্লাসটি শুরু করে দিব। একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দাও, একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করো, যেন সবাই ক্লাসটি উপভোগ করতে পারে। আজকে আর নেট সমস্যা হবে না। জেবু সাহেব, ওয়ালাইকুম আসসালাম। মেহেদি হাসান আফেল, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ফ্লোচার্ট আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, আজকে ফ্লোচার্ট যদি না বুঝো, তাহলে আমি ব্যর্থ অথবা তোমরা ব্যর্থ। আর আমার কথা তো স্পষ্ট তোমরা বুঝতে পারো, এটাই অনেক। আমার যে কথাগুলো যে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, আর কিছু না। আমি যে স্পষ্টভাবে তোমাদের সাথে কথা বলবো এই ফ্লোচার্ট নিয়ে, এটাই তোমার জন্য প্লাস পয়েন্ট। কারণ স্পষ্টতা সবচেয়ে বেশি জরুরি। একজন ছাত্রকে শেখানোর জন্য মূলত যেটা সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হচ্ছে স্পষ্টভাষী, স্পষ্ট কথা। স্পষ্ট কথা যে বলতে পারবে, স্টুডেন্ট তার কথাগুলো শুনতে পারবে। তবে আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা সহজে এই ফ্লোচার্ট নিয়ে ক্লিয়ার করা যায়। আমার টার্গেট হচ্ছে এত বেশি আমি মাস্টারি করব না, আমি জাস্ট সহজে তোমাদেরকে বুঝিয়ে দিব ফ্লোচার্ট কিভাবে নির্ণয় করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? হ্যাঁ, কষ্ট করে তোমরা একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও। স্টুডেন্ট কমে গেছে। ওই যে একটা কথা বলি, ফ্রি জিনিসের মর্ম নাই। ইনশাল্লাহ আমাদের কোর্স চালু হয়ে গেলে, কোর্স চালু হয়ে যাওয়ার পরে আমরা ফ্রি ক্লাস করাবো না। কেন? কারণ ফ্রি জিনিসের মর্ম নাই, বুঝছো?
এই যে দেখো ক্লাসের মধ্যে স্টুডেন্টগুলোর ওই ধরনের রেসপন্স নাই, এদের কোনো শেয়ার নাই, এদের কোনো মেনশন নাই। তোমরা একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করো যেন সবাই দেখতে পারে। আমি আর বেশি দেরি করবো না, ক্লাসটিতে চলে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করবো ফ্লো চার্ট নিয়ে। তো ফ্লো চার্ট এটার বাংলা হচ্ছে ধারাবাহিকতা, মানে প্রবাহিত হওয়া। কি হওয়া? প্রবাহ সৃষ্টি হওয়া। ফ্লো মানে হচ্ছে প্রবাহ সৃষ্টি হওয়া, আর সেট মানে হচ্ছে এটাকে ধারাবাহিকভাবে লেখা। ফ্লো চার্ট মানে হচ্ছে যেটা প্রবাহ সৃষ্টি করে, তার মানে হচ্ছে কি প্রবাহ বা ধারাবাহিকতা। তাহলে প্রবাহ বা ধারাবাহিকতা হচ্ছে ফ্লো চার্ট। এখন স্যার প্রবাহ বা ধারাবাহিকতা কি? আমরা যদি কোনো তথ্য লিখি, যেমন 1 নাম্বার দিয়ে তথ্য লিখছি, আবার 2 নাম্বার দিয়ে তথ্য লিখছি, আবার 3 নাম্বার দিয়ে তথ্য লিখছি, 4 নাম্বার দিয়ে তথ্য লিখছি, এইভাবে যে আমরা ধারাবাহিকভাবে নির্দিষ্ট তথ্যগুলোকে এভাবে ধারাবাহিকভাবে লেখার নামই হচ্ছে এটা হচ্ছে সেট আকারে লেখা, অর্থাৎ এটাকে আমরা বলবো ফ্লো চার্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা বুঝো না, আশা করি বুঝার দরকারও নাই। আমি তোমাদেরকে একটু বলে দিব। একটা প্যাসেজ তোমাদের সামনে আসবে, তিন নঙ্গে একটা প্যাসেজ আসবে, হোক সেটা আমেরিগো, হোক সেটা তোমার নেলসন ম্যান্ডেলা, হোক সেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোক কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, অথবা ফোক মিউজিক, যেখান থেকে একটা প্যাসেজ আসুক না কেন, ওই প্যাসেজটা 3 নং একটা প্যাসেজ আসবে, আর উপরের মধ্যে বলবে যে মেয়েকে ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং এর পরে একটা সাবজেক্ট দেওয়া থাকবে, ওই সাবজেক্ট অনুযায়ী হতে পারে যে নেলসন ম্যান্ডেলার কৃতিত্ব কি এটা নিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করো, হতে পারে নেলসন ম্যান্ডেলা কি অর্জন করেছে এটা নিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করো, হতে পারে নেলসন ম্যান্ডেলা কিভাবে তিনি সফল হয়েছেন, সাকসেস হয়েছেন, এটা নিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করো, হতে পারে যে আমাদের ভ্যালেন্টিনা তেরেস্কোভা কিভাবে তিনি যে মহাশূন্যে তিনি অবতরণ করেছেন বা মহাশূন্যে তিনি ভ্রমণ করেছেন, কিভাবে করেছেন, এটা নিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করা। এইভাবে অনেকগুলো আসতে পারে। তো আমরা কিভাবে ফ্লো চার্ট তৈরি করবো প্রিয় শিক্ষার্থীরা? আমরা একেবারে সহজ ওয়েতে ফ্লো চার্ট গুলো তৈরি করবো। এখন ফ্লো চার্ট গুলো তৈরি করার জন্য আমাদের কি স্ট্রাকচার গুলো মেনটেন করতে হবে। মূলত ফ্লো চার্টটা মানে হচ্ছে একটা নোট। কি করা? এই প্রথম কথাটা শুনো, ফ্লো চার্ট মানে হচ্ছে একটা নোট তোমাকে তৈরি করতে হবে। মানে প্রথম নোটস, যেহেতু আমরা 5-6টা করবে জন্য নোটস লিখছি, আমরা অনেকগুলো নোট তৈরি করবো, তবে এই নোটগুলো হতে হবে শর্ট নোট। কি নোট? শর্ট নোট। তাহলে আমরা প্রথম অবস্থায় ফ্লো চার্ট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? একটা শর্ট নোট ক্রিয়েট করতে হবে। একটা শর্ট নোট আমরা ক্রিয়েট করব। তাহলে প্রথম অবস্থা আমরা শর্ট নোট ক্রিয়েট করব, অথবা এটাকে আমরা বলতে পারি পয়েন্ট আকারে। প্রথম অবস্থা আমাদের এটা করতে হবে। দ্বিতীয়ত আমরা কি করব ফ্লো চার্ট তৈরি করার জন্য? দ্বিতীয়ত আমরা ফ্লো চার্টের জন্য যেটা করব সেটার নাম হচ্ছে ফ্রেজ, অর্থাৎ ফ্রেজ আকারে ফ্লো চার্ট গুলোকে লিখবো, ফ্রেজ আকারে। তবে এমন একটা ফ্রেজ, তো হোয়াট ইজ ফ্রেজ? আমরা জানি ফ্রেজ হচ্ছে যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একত্রে থাকে না, সেটা হচ্ছে ফ্রেজ। তাহলে হোয়াট ইজ ক্লজ? ক্লজটা কি? যেখানে সাবজেক্টও থাকবে, একটা ফাইনাইট ভার্বও থাকবে, সেটা হচ্ছে ক্লজ। তাহলে ফ্রেজের ক্ষেত্রে কোনো এখানে সাবজেক্টও থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না। তাহলে ফ্রেজটা হবে উইদাউট সাবজেক্ট, মানে কোনো সাবজেক্ট বসবে না এখানে। যারা বুঝো না সমস্যা নাই, বুঝবা। আমি তো ক্লাস নিচ্ছি, না বুঝে কোথায় যাইবা? অবশ্যই বুঝবা। তবে এই কথাগুলো আমি বলবো, তারপরে আমরা সরাসরি প্রয়োগ করব, ঠিক আছে? ফ্রেজ মানে হচ্ছে উইদাউট ভার্ব, কোনো ভার্ব থাকবে না। তাহলে ফ্রেজের মধ্যে কি থাকবে না? কোনো ভার্ব এখানে থাকবে না। এইবার দেখো, আমরা তারপরে আমরা আরো কিছু লিখতে পারবো। আমাদের এখানে ফুল সেন্টেন্স লেখা যাবে না, ফুল সেন্টেন্স লেখা যাবে না। মনে করো যে তোমাকে বলছে যে একটা ফ্লো চার্ট ক্রিয়েট করো, তারা তো একটা দিয়ে দিবে, আর বাকিগুলো তুমি নিজের মতো করে লিখবা। তুমি কি করছো? ওই যে প্যাসেজ পাইছো, প্যাসেজ থেকে লাইন বাই লাইন একদম সিরিয়াল বাই সিরিয়াল তুলে দিচ্ছ, সেটা করা যাবে না। তার মানে কি করা যাবে না? ফুল সেন্টেন্স লেখা যাবে না। ফুল সেন্টেন্স থেকে নিজেকে অবশ্যই অপশন রাখতে হবে, ফুল সেন্টেন্স লেখা যাবে না। তাহলে এই একটা বিষয় জানলা যে ফ্লো চার্টের মধ্যে কখনো তুমি ওই যে সেন্টেন্স যেটা আছে, একটা প্যাসেজ আছে, প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্স, আগা থেকে গোড়া পর্যন্ত হুবহু সেন্টেন্স তুমি তুলে এখানে বসাই দিছো, হবে না। এইটা মাথায় রাখতে হবে। তাহলে কি করা যাবে না? ফ্লো চার্টের ক্ষেত্রে ফুল সেন্টেন্স লেখা যাবে না। এই একটা জিনিস তুমি বুঝে গেছো। আচ্ছা, আমরা 4 নম্বরে আরেকটা অপশন দেখি। ফ্লো চার্টের ক্ষেত্রে তোমাকে শেষে, মাথায় রাখবা, শেষে ফুল স্টপ, এই যে ফুল স্টপটা
দেওয়া যাবে না। আমরা কি করি, দিয়ে দেই। আমরা একটা সেন্টেন্স লিখছি অথবা একটা পয়েন্ট লিখছি অথবা একটা শর্ট নোট লিখছি, লেখার পরে আমরা নিচে এরকম করে দিয়ে দেয়। অনেকের কলমের মধ্যে দিয়ে হঠাৎ করে পড়ে যায়, অনেকে দেয় না, ইচ্ছের বিরুদ্ধে কলমের ফোঁটা হিসেবে একটা ফুল স্টপ শেষে পড়ে যায়। এইটা করা যাবে না, তাহলে কিন্তু ফ্লো বন্ধ হয়ে যাবে, ফ্লো চার্টের যেটা ধারাবাহিকতা সেটা বন্ধ হয়ে যাবে। তুমি মনে করো প্রথমে 1 নাম্বার দিয়ে একটা লিখছো, লেখার পরে এখানে যদি তুমি একটা ফুল স্টপ দিয়ে দাও তাহলে তোমার পরে আর মার্ক নাই, শেষ। কেন? কারণ তোমার এখানে তো ফুল স্টপের মাধ্যমে কিন্তু ফ্লো বন্ধ করে দিছো। তুমি চাচ্ছ কি একটা ফ্লো চার্ট ক্রিয়েট করতে, যেটা একটা ধারাবাহিকতা থাকবে, এটা বন্ধ না, এটার পরে আরেকটা হবে, এটার পরে আরেকটা হবে, এটার পরে আরেকটা হবে, শেষের মধ্যে এসে তুমি ফুল স্টপ দিতে পারবা। কিন্তু তার আগের একটা তো কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, দিলে কিন্তু ফ্লো বন্ধ হয়ে যাবে। তাহলে এই গেল আরেকটা, শেষে ফুল স্টপ দেওয়া যাবে না। এগুলো কোথায় প্রয়োগ করতে হবে সেটা তো আমি দেখাবো, একটু আগে দেখো। আমরা আরো কিছু এখানে পাবো যে অবশ্যই প্রপার নাউন ছাড়া, প্রপার নাউন গুলো তো জানো, যেমন একটা স্থানের নাম ঢাকা, প্রপার নাউন তো জানো, কোন একজন ব্যক্তির নাম রহমান, রহিম, ঠিক আছে, আলো, রুহুল কবির রিজভী, ব্যক্তির নাম, সেগুলো হচ্ছে প্রপার নাউন, কারণ ব্যক্তি নির্দিষ্ট নাম। এই প্রপার নাউন ছাড়া, প্রপার নাউন ছাড়া বাকিগুলো তোমাকে স্মল লেটারে লিখতে হবে। প্রপার নাউন ছাড়া তুমি যা লিখো সবকিছু কি লিখতে হবে, স্মল লেটারে লিখতে হবে। তবে মাথায় রাখতে হবে প্রথম সেন্টেন্সটা, প্রথম পয়েন্টটা যদি বড় হাতের অক্ষর দিয়ে লেখা থাকে, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে বাকিগুলো ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, কারণ একটা ধারাবাহিকতা তোমাকে বজায় রাখতে হবে। তাহলে প্রপার নাউন ছাড়া বাকি যা কিছু আছে ফ্লোচার্টের বেলায়, এগুলো অনেকে বুঝে না, বলে স্যার এগুলো কি বলেন, সমস্যা নাই, দেখতে থাকো, আমরা তো প্রয়োগ করবই। এখানে যা যা কথা আছে সবগুলো কথা আমরা আলোচনা করবো একটু পরে। ক্লাস যদি না বুঝো অবশ্যই ধৈর্য ধরে থাকো, আমার ক্লাস না বুঝে কই যাইবা, ঠিক আছে, একটু ধৈর্য ধরে থাকো। অনেকে বলে স্যার প্রপার নাউন কি বলেন, এগুলো প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট নাম। এই নির্দিষ্ট নামগুলো কোনগুলো, যেমন আমরা যদি বলি কোনো ব্যক্তির নাম প্রপার, যেমন আমার নাম অভি, এটা নির্দিষ্ট, মানে হচ্ছে কি আমাকে অভি বললে তোমরা চিনো, হ্যাঁ অভি স্যার। অথবা আমি যদি বলি যে এখানে জেবু, হইতে পারে এখানে তোমাদের মনে করে এনি, এক একজনের নাম, এই নামগুলো কি ইউনিক, এগুলো হচ্ছে প্রপার নাউন। এই নামগুলোর ক্ষেত্রে সবসময় বড় হাতের লেখা লিখতে পারবা, বড় হাতের লেটার লিখতে পারবা, আর এগুলো ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে স্মল লেটার লিখবা। তাহলে আমরা লিখবো প্রপার নাউন ছাড়া বাকি সকল ক্ষেত্রে স্মল লেটারের ব্যবহার, বাকি সকল ক্ষেত্রে তোমাকে স্মল লেটার লিখতে হবে। আমি আরো বিস্তারিত লিখলাম না। আচ্ছা, মোটামুটি আমরা এইভাবে এইটুকু পর্যন্ত আমাদের জানলে হবে। তবে আরেকটা বলে দেই, কোনো মতেই সাবজেক্ট লেখা যাবে না, সাবজেক্ট লেখা যাবে না, কোনো মতেই সাবজেক্ট দিয়ে শুরু করতে পারবা না। তবে মাথায় রাখতে হবে, তবে যদি আমরা দেখি ফ্লোচার্টের প্রথম পয়েন্টটি, প্রথম নোটটি যদি সাবজেক্ট দিয়ে লেখা থাকে তাহলে আমরা সাবজেক্ট লিখবো, এছাড়া সাবজেক্ট দিয়ে লেখা যাবেই না, এটা নিষিদ্ধ। তাহলে সাবজেক্ট দিয়ে লেখা যাবে না। আরেকটা স্ট্রাকচার এখানে অ্যাকসেপ্ট করা যাবে না, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই কাঠামো লেখা যাবে না। তাহলে ফ্লোচার্টের মধ্যে কি লেখা যাবে না, সাবজেক্ট লেখা যাবে না, ভার্ব লেখা যাবে না, অবজেক্ট লেখা যাবে না, অর্থাৎ সাধারণ যে একটা বেসিক স্ট্রাকচার সেন্টেন্সের সেটা করা যাবে না। তাহলে আমরা আবার একটু তোমাদেরকে একটু মনে করিয়ে দেই ফ্লোচার্টের ক্ষেত্রে কি কি করা যাবে না। ফ্লোচার্টের ক্ষেত্রে তোমাকে মূলত একটা শর্ট নোট লিখতে হবে এইটা, তবে এই ক্ষেত্রে তোমাকে ফুল সেন্টেন্স লেখা যাবে না, এই একটা কথা। ফ্রেজ আকারে আমাদের যা কিছু লিখবো সবগুলো ফ্রেজ আকারে লিখবো, সেন্টেন্স লেখা যাবে না। তার মানে কি লিখতে পারবো আমরা, একটা ফ্রেজ লিখতে পারবো। তো ফ্রেজের মধ্যে আবার সেখানে ভার্ব আসবে না, ভার্ব আসবে না, উইদাউট ভার্ব। যদি ভার্ব কখনো চলে আসে সেখানে আমরা কি করব সেটা একটু পরে দেখাবো। তারপরে বলছে ফুল সেন্টেন্স লেখা যাবে না। আমরা প্রোসার্টের ক্ষেত্রে কখনো ফুল সেন্টেন্সটা লিখবো না। একটা প্যাসেজ দেওয়া থাকবে, তুমি প্যাসেজ থেকে যদি ফুল সেন্টেন্সটা তুলে এখানে বসাই দাও হবে না, কারণ প্রোসার্টের ক্ষেত্রে কি লেখা যাবে না, ফুল সেন্টেন্স লেখা যাবে না। আবার আরেকটা দেখো, প্রোসার্টের তুমি একটা সেন্টেন্স লিখছো অথবা একটা মানে পয়েন্ট লিখছো, লেখার পরে তুমি যদি শেষে ফুল স্টপ দিয়ে দাও তাহলে কিন্তু মার্ক কাটা। কারণ কেন, এটা ফ্লো বন্ধ হয়ে যাবে। ফ্লো মানে প্রবাহ হওয়া, প্রবাহিত হওয়া, ধারাবাহিকতা বজায় রাখা। এখন তুমি যদি ফুল স্টপ দিয়ে দাও সেন্টেন্সের শেষে, তার মানে ফ্লো শেষ। এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, মাথায় ভালো মতো রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো কষ্ট করে একটু শেয়ার করে দিবা ক্লাসটি। গত ক্লাসটি তোমরা একটু শেয়ার করো নাই। আচ্ছা, এটা কি তোমাদের নোট করা হয়ে গেছে? আচ্ছা, এটা একটু তোমাদেরকে লিখতে হবে। এই স্ট্রাকচারে লেখা যাবে না। তুমি সাবজেক্ট বসাইছো, তারপরে ভার, তারপরে অবজেক্ট, কখনো এটা লেখা যাবে না। আমি এটা একটু ভিন্ন কালার দিয়ে ইয়ে করে দেই। এই স্ট্রাকচার তোমাকে লেখা যাবে না। আচ্ছা, এটা যদি তোমরা লিখো তাহলে আমি মুভ করবো। আর এইটুকু পর্যন্ত আমি যা আলোচনা বাংলা করছি এটা কি বুঝছো কিনা, যদি বুঝো আমি পরের ইয়েতে চলে যাব, মুভ করব। দেখো এটা বুঝছো কিনা, এই যেটুকু পর্যন্ত আলোচনা করছি এইটুকু পর্যন্ত বুঝছো কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ফেড কোর্সের ব্যাপারে আমরা এখন কথা বলবো না, আমরা একটু পরে ফেড কোর্সের ব্যাপারে কথা বলবো। এইটুকু পর্যন্ত তোমাদের হয়েছে কিনা একটু কষ্ট করে দেখো। কারেন্ট চলে গেছে, একটু পজিটিভলি ভাবে সবকিছু দেখতে চেষ্টা করবা। জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ, জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি মুছে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে এবার একটু আলোচনা করব কিভাবে তৈরি মানে লিখবো, খাতায় কিভাবে লিখবো স্যার, লিখবো কিভাবে, পরীক্ষাতে শুরু হবে কিভাবে। তো শুরু হবে কিভাবে এবার আমি একটু লিখি আবার 1 নাম্বার দিয়ে। ওগুলো হচ্ছে তোমার বেসিকটা। এবার আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো। তো পরীক্ষার খাতায় কয়েকটা নিয়মে থাকতে পারে, ইনফিনিটিভ একটা নিয়মে থাকতে পারে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ দিয়ে শুরু হতে পারে। শুরু কিভাবে হতে পারে, আমাদের স্ট্রাকচার গুলো শুরু কিভাবে হতে পারে, পরীক্ষার খাতায় আসতে পারে কিভাবে, শুরুটা হতে পারে কিভাবে, শুরু হতে পারে। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ইনফিনিটিভ দ্বারা শুরু হতে পারে। এখন ইনফিনিটিভটা কি, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন ভার্বের বেস ফর্মটা কি স্যার, যেমন আমরা বলি গো, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এরপরটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এরপরটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটাকে আমরা বলি আদর করে, তোমার নাম V1, এটার নাম হচ্ছে V2, এটার নাম হচ্ছে V3। এটাকে আমরা বলবো, এই যে এটাকে আমরা বলবো ভার্বের বেস ফর্ম। কি ফর্ম, বেস ফর্ম। এটাকে আবার অনেকে প্রেজেন্ট ফর্ম বলতে চায়, প্রেজেন্ট ফর্ম বলা যাবে না। প্রেজেন্ট ফর্ম সেটাই হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস ফর্মই হচ্ছে প্রেজেন্ট ফর্ম। দেখুন এটাকে তুমি বেস ফর্ম বলতে পারবে, প্রেজেন্ট ফর্ম বলা যাবে না। এজন্যই, কারণ আমরা জানি এই যে গো, এটার সাথে যদি আমরা ইএস যুক্ত করি, এখন এটার নাম হয়ে গেছে প্রেজেন্ট ফর্ম। তবে এটাকে বেস ফর্ম বলা যাবে, এটা প্রেজেন্ট ফর্মও বলা যাবে, তবে এটাকে প্রেজেন্ট ফর্ম বলা যাবে না। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। গোটাকে তুমি কি বলতে পারবা, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এটা কি ভার্বের বেস ফর্ম। এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, ও এটার সাথে তুমি যখন ইএসটা মুছে দিবা তখন সেটা আবার ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, বেস ফর্মটা এটা বুঝে গেছো। যখন আমরা এটার আগে টু বসাবো, হয়ে গেছে টু গো, যেমন টু ইট, টু ডু। এইভাবে তুমি যে স্ট্রাকচারটা লিখবা, টুর পরে ভার্বের একটা বেস ফর্ম দিয়ে যে স্ট্রাকচারটা লিখবা, সেটার নামই হচ্ছে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভটা তোমরা বুঝছো। ইনফিনিটিভের পরে আমাদের যেটা আসবে পরীক্ষাতে, বা যে নিয়মটা আসতে পারে, সেটার নাম হচ্ছে ভার্বের শেষে আইএনজি ফর্ম। এখন ভার্বের শেষে আইএনজি ফর্ম হয় দুইটা। আমি তোমাদেরকে যদি বলি এরকম, গোয়িং, গোয়িং, সিইং, ঠিক আছে, সিইং, টেকিং, এগুলো সবগুলো হচ্ছে ভার্বের শেষে আইএনজি ফর্ম, ভার্বের শেষে আইএনজি ফর্ম, ভার্বের শেষে আইএনজি ফর্ম। এই যে আইএনজি ফর্মগুলো, এগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই দুইটা ক্যাটাগরি কি কি, একটার নাম হচ্ছে জেরান্ড আর একটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি এই দুইটা ক্ষেত্রে একমাত্র ভার্বের শেষে আইএনজি হয়। কিসের কিসের ক্ষেত্রে, একটা হচ্ছে জেরান্ড, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা ইনফিনিটিভের পরে যেটা লিখতে পারি তার নাম হচ্ছে জেরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল। জেরান্ড বা পিপি প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি হবে, ভার্বের শেষে আইএনজি হবে, শুরু হতে পারে। ভার্বের শেষে আইএনজি দিয়ে বাক্যটা শুরু হতে পারে। আমি তোমাদেরকে জাস্ট বুঝাইতে চাইতেছি শুরু হতে পারে কিভাবে, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে শুরু হবে কিভাবে, আমি সেটাই বুঝাচ্ছি। অনেকে বুঝে না, বলে স্যার এগুলো কি বলে, স্যার এগুলো কি বলে, ওমা কি বলে আবার আইএনজি, আবার কি বলে কি ইনফিনিটিভ, এগুলো কি বলে স্যারে। তো আমি তোমাদেরকে জাস্ট একটু বলি, তোমরা ধৈর্য ধরো। যারা ধৈর্য ধরতে পারবা তারা এগুলো বুঝতে পারবা। আগে একটু ধৈর্য ধরো, স্যার কি পড়াইতে চাই সেটা আগে দেখো, তারপরে তোমরা এটা বুঝতে পারবা। অনেকে বলবে স্যার ইনফিনিটিভ আবার কি,
তো ইনফিনিটিভ তেমন কিছু না, জাস্ট টুর সাথে ভার্বের বেস ফর্ম। এখন আবার বলবে স্যার ভার্বের বেস ফর্ম আবার কি? ভার্বের বেস ফর্ম হচ্ছে ভার্বের মূল ফর্ম, যেমন গো এটা হচ্ছে ভার্বের মূল ফর্ম, এটার সাথে এস বা ইএস যুক্ত দিলে এটা হবে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, সরি প্রেজেন্ট ফর্ম। তো বেস ফর্মটা একটুর সাথে মানে এটাকে আমরা V1 বলবো আর কি। তো জেরান বা পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপলটাও ভার্বের শেষে আইএনজি দিয়ে হবে। তাহলে এই দুইটা পেলাম, এইভাবে শুরু হতে পারে, অথবা আরেকটা নিয়মে শুরু হতে পারে, সেটা হচ্ছে ভার্বের V1 V2 অথবা V3, এই তিনটা ক্যাটাগরি দিয়ে শুরু হতে পারে। কি কি দিয়ে শুরু হতে পারে? V1 V2 V3, অথবা ভার্বের সাথে এস ইএস আইএস। কি কি দিয়ে শুরু হতে পারে? দেখো কি কি দিয়ে শুরু হতে পারে আমাদের এই ফ্লো চার্টটা। শুরু হতে পারে ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ দিয়ে, অর্থাৎ টুর সাথে ভার্বের বেস ফর্ম দিয়ে, জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হতে পারে, এবং ভার্বের বেস ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের শেষে এস বা ইএস ফর্ম। যেমন আমি যদি বলি প্রথমটা যদি মনে করো যে গো দিয়ে শুরু হয়, গো 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 হোম, তারপর আমি লিখতে পারি ডু ইট, হ্যাঁ আমি লিখতে পারি ডু, হ্যাঁ ডু ইট। দেখো সবগুলোই কিন্তু ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে। এইভাবে সবগুলোকে তুমি প্রথমটাকে কিন্তু ভার্বের বেস ফর্ম দিয়ে সবগুলোকে লিখতে হবে। যদি এটা B2 দিয়ে শুরু হয়, সবগুলো ভার্বের B2 দিয়ে অর্থাৎ ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হতে হবে। V3 মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, সবগুলোকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শুরু হতে হবে। যদি দেখো তুমি এখানে ভার্বের সাথে এস বা ইএস ফর্ম দিয়ে লেখো, সবগুলোকে ভার্বের সাথে এস বা ইএস ফর্ম অথবা আইএস ফর্ম দিয়ে লিখতে হবে। যদি তুমি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারো, তাহলে বুঝবা যে না, তোমার ফ্লো চার্টে 10-এ 10, আটকানের মতো কারো ক্ষমতা নাই। তাহলে তুমি তিনটা বুঝছো, ইনফিনিটিভ দিয়ে শুরু হতে পারে, জেরান বা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হতে পারে, ভার্বের বেস ফর্ম ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শুরু হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে একটু মুভ করি। অনেকে ধৈর্যহীন হয়ে যাচ্ছে যে স্যার এগুলো কি বলেন, এগুলো তো কিছুই বুঝি না, ব্যক্তি জীবনে কাজে লাগবে। এখন স্যার আমি খুঁজে পাচ্ছি না স্যার, একটা সেন্টেন্সটা আমি জানি এই সেন্টেন্সটাই হবে, তবে স্যার সেই সেন্টেন্সের মধ্যে লেখা আছে এম ইজ আর ওয়াজ ওয়ার। মাথায় রাখবা, কোনো মতেই কোনোভাবেই অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না ফ্লো চার্টে, কোনোভাবেই অক্সিলারি ভার্ব ফ্লো চার্টে ব্যবহার করা যাবে না। এইটা একটু কনফার্ম রাখতে হবে তোমাকে। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু বলে দেই, কোনোভাবেই অক্সিলারি ভার্ব ফ্লো চার্টে ব্যবহার করা যাবে না। এখন তোমার একটা সেন্টেন্স তুমি লিখবা ফ্লো চার্টে, সেখানে অক্সিলারি ভার্ব চলে এসেছে, এখন তুমি কি করবা? এই অক্সিলারি ভার্ব সবগুলোর জন্য তোমাকে বিং বসাইতে হবে। কি বসাইতে হবে স্যার? বিং। তারপরে কি আছে সেটা পরে বসাবো। অক্সিলারি ভার্ব থাকলে তোমাকে এম থাকলেও বিং বসাইতে হবে, ইজ থাকলেও বিং বসাইতে হবে, আর থাকলেও বিং বসাইতে হবে, ওয়াজ ওয়ার এগুলো থাকলে এগুলোর জন্য কি বসাইতে হবে স্যার? বিং বসাইতে হবে। তারপরে যদি প্লাস এক্সটেনশন থাকে বা অতিরিক্ত কিছু থাকে সেটা তুমি বসাবা। তাহলে এই গেল একটা নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5 নম্বরে আরেকটা নিয়মের মধ্যে গিয়ে একটু মুভ করি। সেটা হচ্ছে তুমি কোনোভাবে অক্সিলারি ভার্ব হিসাবে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, কয়টা বাবা? 3টা। হ্যাভ, হ্যাজ, হ্যাড। যদি কখনো এই 3টা পেয়ে যাও, তুমি দেখো এগুলো কিন্তু সবগুলো অক্সিলারি ভার্ব হিসাবে আমি বলছি, মেইন ভার্ব হিসাবে না। যদি এগুলো অক্সিলারি ভার্ব হিসাবে পাও, এগুলোর জন্য সবসময় তোমাকে বসাইতে হবে হ্যাভ থাকুক, হ্যাজ থাকুক, হ্যাড থাকুক, এগুলো বসাইতে পারবা না তুমি, এগুলো অক্সিলারি ভার্ব। কিন্তু এগুলোর জন্য তোমাকে বসাইতে হবে হ্যাভিং। কি বসাইতে হবে? হ্যাভিং। হ্যাভিং প্লাস এক্সটেনশন যদি থাকে তাহলে লিখবা, মানে অতিরিক্ত কোনো অংশ থাকলে তুমি লিখবা। তাহলে গেল একটা। 6 নম্বরে আমি তোমাকে আরেকটু মনে করিয়ে দিচ্ছি, মাথা রাখবা, যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট আসতে চায়, সাবজেক্ট যদি বলে যে আমি একটু যেতে চাই, যদিও আমরা বলছি যে সাবজেক্ট লেখা যাবে না, তবে যদি মনে করো আমার সম্পর্কে বলা হয় অথবা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে প্যাসেজটা আসছে পরীক্ষাতে, এখন নেলসন ম্যান্ডেলাকে নিয়ে আমরা লিখতেছি, তার সাবজেক্টটা লেখা যাবে না, আমরা হি লিখতে পারবো না, নেলসন ম্যান্ডেলা লিখতে পারবো না। যদি নেলসন ম্যান্ডেলাকে কেউ হেল্প করে, যেমন আমরা জানি FWD ক্লার্ক তাকে হেল্প করছে, তাহলে FWD ক্লার্ক একজন অন্য ব্যক্তি, মানে আমাদের যাকে নিয়ে আলোচনা করবো সাবজেক্ট হিসাবে তিনি না। আবার একটু কথাটা শুনো, আমরা যদি নেলসন ম্যান্ডেলাকে নিয়ে আলোচনা করি প্যাসেজের মধ্যে, আমরা জানি সাবজেক্টকে এখানে নেলসন ম্যান্ডেলা। এখন নেলসন ম্যান্ডেলাকে কিন্তু আমরা এখানে বসাতে পারবো না। কেন এখানে বসাতে? নেলসন ম্যান্ডেলা সাবজেক্ট হি বা নেলসন ম্যান্ডেলা উভয় বা নাউন,
বসবে না। কেন বসবে না? কারণ সাবজেক্ট নেলসন ম্যান্ডেলা নিজে। যদি আমি নেলসন ম্যান্ডেলাকে দিয়ে আলোচনা করতেছি যে নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করলেন নারডিন গর্ডিমার, এখন এই নারডিন গর্ডিমারই নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি নেলসন ম্যান্ডেলাকে নিয়েই। তাহলে এখানে যে নারডিন গর্ডিমার এখানে সাবজেক্ট না, তাই নারডিন গর্ডিমারকে তুমি লিখতে পারবা, অর্থাৎ ভিন্ন সাবজেক্ট লিখতে পারবা, তবে যাকে নিয়ে আলোচনা করা হয় তার সাবজেক্ট লেখা যাবে না। আশা করি ক্লিয়ার কনসেপ্ট পেয়েছো। তাহলে ওই সাবজেক্টটা তুমি ভিন্ন সাবজেক্ট লিখতে পারবা, তবে তারপরে আবার তুমি আবার ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচার বজায় রাখতে পারবা না। তারপরে তোমাকে অবশ্যই ভার্বের শেষে আইএনজি দিয়ে একটা ফ্রেজ ক্রিয়েট করতে হবে, ভার্বের শেষে আইএনজি দিয়ে একটা ফ্রেজ ক্রিয়েট করতে হবে, মাথায় রাখতে হবে। আবার বলি, আমরা এখানে যে সাবজেক্টটা বসাবো তারপরে ভার্ব বসাতে পারবো না, আমরা ভার্বের শেষে আইএনজি নিয়ে আসতে হবে। আমি এগুলো বিস্তারিত আলোচনা করব, দেখতে পারবা প্যাসেজের মধ্যে আলোচনা করলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে তোমরা কি দেখতে পাচ্ছ কি না আমি একটু নিচের দিকে দিয়ে দেই, তোমরা যেহেতু ছোট মানুষ অনেক কিছু তোমরা বুঝবা না। আমরা 7 মধ্যে চলে যাচ্ছি, সেখানের মধ্যে তুমি আরেকটা বজায় রাখতে পারবা, ডিটারমিনার। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন, এই স্ট্রাকচারটা তুমি এখানে লিখতে পারবা, এই স্ট্রাকচারটা লিখতে পারবা। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। আমরা ডিটারমিনারের জায়গায় আদর করে এটাকে আর্টিকেলও বলতে পারি, ঠিক আছে? ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন, এই স্ট্রাকচার বজায় করে একটা প্রোসাট লিখতে পারবা। তাহলে সারা জীবন প্রোসাট লেখার যে নিয়মটা, আমি একটা সেন্টেন্সের মধ্যে আজকের প্রথম ক্লাসের কত মিনিট হয়েছে এখানে? আচ্ছা, 26 মিনিটের মধ্যে আমি সম্পূর্ণ প্রোসাটের লেখার নিয়মটা সারা জীবন যে তোমরা প্রোসাট নিয়ে আটকো, আজকের এই আলোচনা আমি করে দিছি। এর বাইরে প্রোসাট লেখার কোনো নিয়ম তোমরা যদি বাইরে করতে পারো করো, এর বাইরে আমার জানা মতো প্রোসাট লেখার কোনো সঠিক নিয়মটা নেই। আমাদের দেশের অনেকগুলো বইতে বা এনসিটিভি থেকে যেটা বলা হয়েছে প্রোসাট লেখার জন্য, তারা স্পষ্টভাবে বলে দেয় নাই যে এইভাবে এইভাবে লিখতে হবে। আমরা বিশেষ করে কি করি, তোমরা বাচ্চারা কি করো, একটা গাইডের উপরে নির্ভরশীল হয়ে পড়ো। গাইডের মধ্যে অনেক ক্ষেত্রে এখন ভুল দেওয়া হচ্ছে বা ভুল হয়ে যাচ্ছে, তো সেগুলো ফলো করার কারণে তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিচলিত হয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি একদম ফুল কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রোসাটের জন্য। আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো। কারা কারা বুঝছো বলো আলহামদুলিল্লাহ বুঝছি, আর না বুঝলে বলো স্যার আমি বুঝি নাই। একটু কষ্ট করে কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে স্যার, এসএস নিবে, একটু সাইডে হন। আচ্ছা স্যারের এসএস নিচ্ছে, এসএস নাও। আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কলেজের টুকরাটা বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। আরে না, মমিনুন্নেছা নূর এখনো তো স্যারে বুঝাই নাই। কি বলো, বলে স্যার এরকম ভাবে আর জীবনে কেউ বুঝায় নাই। আমি তো এখনো বুঝাই নাই। আরে আমার ক্লাস যারা কোর্সে ভর্তি হয়েছে বলে যে স্যার এরকম সুযোগ সুবিধা আর কখনোই পাই নাই, যে মাত্র 600 টাকা দিয়ে এই 4টা সাবজেক্ট শেষ করার মতো 3-4 মাসের জন্য এরকম একটা কোর্স জীবনও স্যার পাই নাই। আপনি একমাত্র এই কোর্সটা আমাদেরকে দিচ্ছেন। আমি এইটা এই জন্য দিলাম যে আসলে বাংলাদেশের মধ্যে এখন করোনাকালীন যে প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে, অনেক স্টুডেন্ট অভাবের তাড়নায় পড়তে পারে না, অনেকের ফোনে আমি পাই নানা সমস্যা তারা ভুগতেছে। সো এই জন্য আমি চেষ্টা করি যে যেভাবে হোক জিনিসগুলোকে একটু সহজ করে হলো স্টুডেন্ট যেন বুঝতে পারে সেইভাবে আলোচনা করা এবং এই কোর্সগুলো রানিং করা। তবে আমাদের কোর্সটা হচ্ছে ওই রকম, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার যেরকম, ঠিক আমাদের কোর্সটা হচ্ছে এরকম, দামে কম মানে ভালো, কাকলি কোর্স। ঠিক আছে, অর্থাৎ এখানে কম মান মানে এইটা ওই যে টাকার পরিমাণটা কম, আর এখানে কি ওই মানে সেবার পরিমাণটা ভালো, আর তোমরা অনেক বেশি উপকৃত হচ্ছ ইনশাল্লাহ। স্যার সরেন, হ্যাঁ স্যার সরে গেছি, ঠিক আছে। না বুঝলে সমস্যা নাই, না বুঝলে তোমরা বলবা স্যার বুঝি নাই, না বুঝলে বলবা বুঝি নাই। আচ্ছা তোমাদের নেট আজকে তো আমি নেট আজকে আমি তো বাজে নেট ইউজ করি নাই, গতকালকে নেট নিয়ে আমি যে টেনশনে ছিলাম। আপনার ক্লাসগুলো করতে অনেক ভালো লাগে, ঠিক আছে স্যার। আচ্ছা সাইডটা একটু বুঝাইতাম, আচ্ছা এই দেখো এটা একটু বুঝাই। আচ্ছা 4 নাম্বারটা একটু বুঝাই, আমরা বিং কেন বসাবো। আমরা প্লোসার্টের মধ্যে কখনো এম ইজ আর ওয়াজ আর এগুলো লিখতে পারবো না বাবা, আমরা চাইলেও লিখতে পারবো না, কারণ আমরা জানি প্লোসার্টের মধ্যে কখনোই অক্সিলারি ভার্ব হয় না। এটাকে অনেকটা তোমরা পত্রিকার হেডিং এর মতো মনে করতে পারো, যে এটা একটা হেডিং, মনে করো এটা একটা পত্রিকার শিরোনাম।
সেখানের মধ্যে কখনোই কিন্তু আমাদের কি বসে না, অক্সিলারি ভার্ব বসে না, অক্সিলারি ভার্বটা উজ্জ্ব থাকে। যদি তুমি কখনো অক্সিলারি ভার্ব বসাতে চাও, অক্সিলারি ভার্ব যদি তোমার সেন্টেন্সে চলেও আসে, তাহলে সেইগুলো অক্সিলারি, 5টা অক্সিলারি ভার্বের জন্য তোমাকে বিং বসাতে হবে। আমরা জানি এই 5টা অক্সিলারি ভার্বের মূলে কি রয়েছে, আমরা জানি বি ভার্ব হচ্ছে কয়টি, 5টি, আরো অধিক আছে, কিন্তু তোমাদের বুঝার জন্য এত গভীরে যাওয়ার দরকার নাই। আমরা যে যখন রাইট ফর্ম ভার্ব করাবো তখন গভীরে যাবো যে বি ভার্ব আসলে 5টা না, আসলে কয়টা সেটা তোমরা কনসেপ্ট ক্লিয়ার পাবা। আমরা না বলি এটা 5টা, প্রধানত আমরা 5টাই বিশেষ করে বলে থাকি। তো এই যে বি ভার্ব গুলোর মূলত কি রয়েছে, বি, এইটার মধ্যে এটার প্রেজেন্ট ফর্মটা হচ্ছে এম এবং ইজ এবং আর, এটা হচ্ছে প্রেজেন্টটা, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার। তাহলে স্যার বি ভার্বের এগুলোর সাথে ওয়ান আইএনজি কিভাবে হবে স্যার, এমিং হবে না, ইজিং হবে না, আরিং হবে না, এগুলোর সাথে তো আইএনজি হয় না। তো আইএনজি হয় একমাত্র মেইন যেটা ভার্ব অর্থাৎ বি, এটার সাথে একটা আইএনজি হয়, এটার নাম হয়ে যায় বিং। ঠিক আছে, তো এগুলোর জন্য আমাদের কি লিখতে হবে, আমাদের লিখতে হবে বিং। ঠিক আছে, আশা করি এই বিষয়টা তোমরা কনসেপ্ট ক্লিয়ার পাইছো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা 7 নাম্বারটা অনেকে বুঝে না স্যার এটা কি লিখছেন। আচ্ছা 7 নাম্বারটা কি লিখছে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারটা আমরা যদি বলি, যেমন ডিটারমিনার বলতে আমরা আসলে মূলত কোনগুলোকে বুঝি, মূলত আমরা ডিটারমিনার বলতে এখানে একটা শ্রেণী বিভাগ রয়েছে, আমরা আর্টিকেল গুলোকে ডিটারমিনার বলতে পারি। ডিটারমিনার বলতে আর্টিকেল গুলোকে বুঝাইতে পারি। যেমন তাহলে ডিটারমিনার, তাহলে আমরা লিখছি এ, আর অ্যাডজেক্টিভ বানি মনে করো গুড, আর নাউন বানি মনে করো বয়। দেখো এ গুড বয়। এখন দেখো এইটা নিয়ে তুমি এরকম এ গুড বয়টা একটা ফ্রেজ হয়ে গেছে। আমরা এইভাবে কিন্তু ফ্রেজ ক্রিয়েট করতে পারি। অথবা আমরা বলতে পারি এ অ্যান অনেস্ট ম্যান। হ্যাঁ দেখো তো এটা হচ্ছে ডিটারমিনার, এই যে ডিটারমিনার, এই দেখো অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং তারপরে ম্যানটা হচ্ছে নাউন। আমরা এই ক্যাটাগরি তো সেন্টেন্স ক্রিয়েট করতে পারি, অর্থাৎ পয়েন্ট ক্রিয়েট করতে পারি, ক্লোজার ক্রিয়েট করতে পারি। এটা জাস্ট এই একটা স্টাইলও করা যায়। তবে এটা স্টাইলটা তোমরা কখন করবা, যদি দেখো প্রথমটা আমাদের থাকে, তোমাদের জন্য একটা দিয়ে দেওয়া হয়, যারা প্রশ্ন করেন তারা তোমাদেরকে একটা হেল্প করেন, একটা তারা দিয়ে দেন, তো সেটার আলোকে তোমরা বাকিগুলো নিজেরা লিখতে পারবা। সেই জন্য তোমাদেরকে টেনশন করতে হবে না প্রিয় শিক্ষার্থীরা। মানে এই যে আমি যে 7টা নিয়ম লিখছি, এই 7টার বাহিরে তো আসবে না, আসলে এই 7টা থেকে আসবে। যে নিয়মটা আসে তোমরা সেই নিয়মটা সহজে ওভারকাম করতে পারবা। আচ্ছা গেল এটা, মোটামুটি তোমরা এটা বুঝছো। যদি না বুঝো আবারও প্রশ্ন করো, ইনশাল্লাহ আমি আবারও তোমাদেরকে হেল্প করব। আচ্ছা ঠিক আছে, অনেকে বুঝে না স্যার, সত্যি আপনি আমাদের অনেক সাহায্য করতেছেন। তার আগে তো বই ধরি নাই স্যারের ক্লাসের আগে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার। না না এখন স্যারের আটকিবে না, স্যারের এখানে আটকিবে না, আজকে আটকি বন্ধ। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে তার আগে ক্লাস যেহেতু শুরু হয়ে যাচ্ছে, আমি আমার যে কথাটা বলে রাখি, তোমরা এটাকে বলতে পারো যে স্যারের ভর্তির ব্যাপারে বলি বা যেটাই বলি, যেহেতু আজকে প্লোসার্ট করাবো, ম্যাক্সিমাম 3টা প্লোসার্ট করাবো, কারণ আজকের প্লোসার্টের পরে বলছিলাম তো, আজকের পরে প্লোসার্ট নিয়ে যাদের সমস্যা হবে তাদের কপাল পড়া, এক কথা বলে দিছি। কিন্তু আজকের পরে প্লোসার্ট নিয়ে যাদের সমস্যা হবে তাদের কপাল পড়া, আমি তো স্পষ্ট কথা বলি সবসময়। এতে অনেকে রাগ করলেও করো, আমার তো কিছু করার থাকে না। তবে আমি তোমাদেরকে ভালোবাসি সেই দৃষ্টিকোণ থেকে বলি, আজকের পরে প্রোসার্টে যার সমস্যা হবে সে কপাল পড়া। আর এই কথাটা আমি বলে দিচ্ছি আমার যে কোর্সের ব্যাপারটা একটু বলে দেই। আমি জাস্ট 2 মিনিট সময় নিব, তোমাদের এমবি নষ্ট হবে, তোমাদের মেগাবাইট নষ্ট হবে, তোমরা অনেক ক্ষেত্রে বলবা যে স্যার আমাদের এমবি নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি কথাগুলো বলে দেন। আমি একদম তাড়াতাড়ি কথাগুলো বলে দিচ্ছি, সুন্দর মতো বলে দিচ্ছি। আচ্ছা 7 নাম্বারটা আমরা বুঝাবো। আচ্ছা তোমার যে প্রশ্নটা কোন ফার্ড অফ স্পিচ, আমি সেটা একটু পরে আসতেছি। আমি দেখো তোমরা, আমরা এখন তো ফার্ড অফ স্পিচের আলোচনা করতেছি না, কিন্তু এখান থেকে তোমরা ফার্ড অফ স্পিচের প্রশ্ন করছো, ঠিক আছে, এটার প্রশ্নটা আমি উত্তর দিব। তো এবার আমি তোমাদেরকে একটু বলে দেই, একটু জানিয়ে দিচ্ছি যে কোর্সের ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, সবসময় বলে দিয়েছি, বা আমাদের 15 তারিখ থেকে যেহেতু কোর্স, আর ফ্রি ক্লাস তো স্টুডেন্ট খায় না,
ফ্রি ক্লাসগুলো স্টুডেন্টদের দেখার প্রতি কোনো আগ্রহ নাই, যে এগুলো তুই ফ্রিতে দেয়, স্যারের নিশ্চয়ই কোনো ইয়ে আছে, এগুলো ফ্রিতে স্যারে দেয়, এই জন্য আমরা চলে যাই পেইড কোর্সে, এগুলো ক্লাসগুলো করাই না। তো যাই হোক, আমরা পেইড কোর্সের মূলত আমাদের 4টা বিষয়, যেমন বাংলা দ্বিতীয় পত্র 1 নম্বরে, তোমরা জাস্ট 2 মিনিট আমি সময় নিব, তারপর আমরা চলে যাব। ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি, যেটা ইতিপূর্বে, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, ইতিপূর্বে তোমরা যদি কেউ আমাকে দেখাইতে পারো যে স্যার 4টা সাবজেক্ট, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি, এই 4টা সাবজেক্ট একেবারে কম টাকায় পড়াচ্ছে, তোমরা যদি আমাকে দেখাইতে পারো এই ফেসবুকের মধ্যে, একমাত্র আমি আমার কোর্সটাই একেবারে কম মূল্যের মাত্র 600 টাকা দিয়ে এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ শেষ করতে পারবা তুমি, হাতে ধরে 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 ধরে। ছোটবেলা বাচ্চাদেরকে মা যেভাবে ভাষা শেখাইছে, ঠিক সেইভাবে এই কোর্সের মাধ্যমে পড়ানো হয়। কি বাংলা দ্বিতীয় পত্র, কি পড়তে চাও বাংলা দ্বিতীয় পত্র, শুরু থেকে একদম শেষ পর্যন্ত A to Z বাংলার ব্যাকরণগুলো, যেগুলো তোমার বিশ্ববিদ্যালয়ে আসার মতো, যেগুলো তোমার বাস্তবিক জীবনে প্রয়োজন, সকল ধরনের গ্রামার এই কোর্সে শেখানো হবে। ইংরেজি প্রথম পত্রে তো ক্লোজ আউট এখন পড়াইতেছি, ইংরেজি দ্বিতীয় পত্রে তো তোমার একেবারে শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত 2022 সালের পরীক্ষার্থী যারা রয়েছে, 2021 সালের পরীক্ষার্থীরা এই জন্য ভর্তি হবে, কারণ এদের একটা লাভ হবে কি, এরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের এই ক্ষেত্রে একটু উপকারটা হবে। কেন? কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে তো মেইন বই থেকে প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো তুমি এই যে ইংরেজি প্রথম পত্রের প্যাসেজগুলো পড়বা, হাজার হাজার সিনোনিম অ্যান্টোনিম তোমার মুখস্থ হয়ে যাবে, হাজার হাজার সিনোনিম অ্যান্টোনিম তোমার মুখস্থ হয়ে যাবে, প্রিয় শিক্ষার্থীরা, একদম শিখে ফেলতে পারবা। তার মানে তোমাকে টেনশন করতে হবে না। এটা গেল, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজিটা মজার সাথে পড়তে পারবা, প্যাসেজগুলো মজা করে পড়তে পারবা। তারপরে ইংরেজি দ্বিতীয় পত্রটা পড়তে পারবা, তো একটু আগে বলে দিলাম। আইসিটি তো তুমি জানো এখন, আমি ক্লাসে, কে এত ফোন দিচ্ছেন? আমি ক্লাসে, আচ্ছা আমি পরে ফোন দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে, তো দেখো মেন কথাটা হচ্ছে কি, আইসিটি তো তোমরা জানো এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আইসিটিটা ইনক্লুড করা হয়েছে। তো এইটা যখন ইনক্লুড করা হয়, এটা যখন ইনক্লুড করে দেয়, তাহলে কি হবে, তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এটা কিন্তু প্রয়োজন হয়ে গেছে এখন থেকে যদি আইসিটিটা তোমার প্রয়োজন হয়, তাহলে হাতে ধরে ধরে শেখানো দরকার আছে না? আমরা এই 600 টাকার ভিতরে আইসিটিটাও পড়াবো, ঠিক আছে? আইসিটিটাও তোমাদেরকে সহজ করে দিবে। এখন অনেকে আইসিটির জন্য অনেকে বাহানা করে, আর নেটের মধ্যে অনেকেই তো অনেক বাহানা বলে যে 400-500 টাকায় তোমরা কোর্স পাবা, সেই কোর্সে কতটুকু উপকৃত হয়। আর এই যে আইসিটি একটা সাবজেক্ট, যে স্টুডেন্টকে এই করোনাকালীন সময়ে 1000-1200 টাকা করে যে স্টুডেন্টকে এমনভাবে বিপদে ফেলে দেওয়াটাও আমাদের কাম্য নয়। তো আমরা চাচ্ছি এই কোর্সটা তোমরা করবা মাত্র 600 টাকা দিয়ে। এটা 3 থেকে 4 মাস সময়টা আমরা দিব, 3 মাসে আমরা শেষ করতে পারবো না, এটা সবাই জান, আমরা 4 মাস সময় নিব। আর আমাদের সপ্তাহে থাকবে 5 দিন ক্লাস, ঠিক আছে? আমাদের প্রায় 90টিরও অধিক ক্লাস হবে, 90+ ক্লাস হবে, এবং আমাদের সপ্তাহে একদিন হবে পরীক্ষা, আর পরীক্ষার সংখ্যা প্রায় 40টি পরীক্ষা হবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আর আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, ফেসবুক সিক্রেট গ্রুপে, ফেসবুক প্রাইভেট গ্রুপে, ঠিক আছে? আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। এই কোর্সটা যে করতে পারবা, জীবনে বলবা যে না, জীবনে একটা কোর্স করছি, নিজেকে বলতে পারবা যে জীবনে স্যারের এখানে একটা কোর্সে ভর্তি হয়েছি, যেখান থেকে আমার সারা 10 বছরে যে পড়াশোনাগুলো হয় নাই, ইনশাল্লাহ এই 3 থেকে 4 মাসে, করোনাকালীন সময় এমনই তো তোমরা বন্দি অবস্থায় থাকো, এমনও তো হতাশায় থাকো, এই কোর্সটা করে ফেলতে পারো, ইনশাল্লাহ অধিক বেশি উপকৃত হবে তোমরা, যেটা বলার অপেক্ষা রাখে না। এই কোর্সটা একেবারে দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচারের মতো দামে কম মানে ভালো, কাকুলি কোর্স, ঠিক আছে? ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই এনরোল করবা। আর আমার সাথে যোগাযোগ করার একেবারে সহজ ঠিকানাটা হচ্ছে এই নাম্বারে। অনেকেই দ্বিধাদ্বন্দ্ব থাকে যে খাইছে রে, আমাদের 600 টাকা স্যারকে দিতে হবে, 600 টাকা, ঠিক আছে? মানে একটা কোর্স করব। তুমি যেখানের মধ্যে দেখো, জাস্ট বাংলার জন্যই অনেকে 2100-2200 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, ইংরেজির জন্য অনেকে প্রায় 1000 থেকে 1200 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, আইসিটির জন্য। তবে সুযোগ তো সবসময় আসে না, 15 তারিখের পরে তো চাইলেও তুমি সুযোগ নিতে পারবা না, যেহেতু 15 তারিখ থেকে ক্লাস শুরু, আমাদের সুযোগ সবসময় পাবা না, সুযোগ একবারই আসে, একদম ভয়হীন দ্বিধাদ্বন্দ্ব চিত্তে
একেবারে দ্বিধাহীনভাবে তোমরা ভর্তি হতে পারো নিশ্চিতভাবে। জীবনে যদি কিছু শিখতে চাও, আমরা তো এখানে তোমাদেরকে শিটগুলো দিয়ে দিব, আমরা এখানের মধ্যে তোমাদেরকে লেকচার শিটগুলো দিয়ে দিব, আমরা তোমাদেরকে এখানের মধ্যে হাতে ধরে 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 শেখাবো তোমাদেরকে একদম। মানে আমাদের সপ্তাহে একদিন থাকবে জুম কাউন্সেলিং, জুম মিটিং। এক সপ্তাহে তুমি যা যা শিখছো নোট করবা, নোটগুলো তোমাকে শেয়ার করে দেওয়া হবে, তুমি নোটগুলো নিজ থেকে করবা আমাদের ক্লাসগুলো দেখে দেখে, ঠিক আছে? আবার এক সপ্তাহ তুমি যা যা বুঝতে পারো নাই, পড়তে পারো নাই, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। সো সুযোগ সবসময় আসে না, সুযোগ একবারই আসে, সুযোগটাকে লুফে নাও। যদি তোমার যদি মনে হয় যে আমি সারা জীবন ইংরেজি শিখতে পারি নাই, আইসিটি শিখতে পারি নাই, অথবা বাংলাটা শিখতে পারি নাই, যেটা আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অধিক বেশি প্রয়োজন, তাহলে সেটা এখনই এনরোল করতে পারো, যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ এই কোর্সটা করি। আর জীবনে কোর্স করা লাগবে না, এই কোর্সটা করলে 4টা সাবজেক্টের জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না, ঠিক আছে? এটা একদম শেষ কথা, সলিড কথা। এই 4টা সাবজেক্ট করার পরে তুমি প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরও আর কোনো শিক্ষকের কাছে যেতে হবে না যে আমাকে পড়তে হবে, যে আমাকে শিক্ষকের কাছে যেতে হবে, কারণ তুমি সবগুলো গোছানো পাচ্ছ, পড়াগুলো একদম A to Z গোছানো পাচ্ছ। সরি, অনেক সময় বকে ফেলছি, তোমাদের অনেক সময় নষ্ট করে ফেলছি। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি ফ্লোচার্টের মধ্যে। ফ্লোচার্টের মধ্যে আমি চলে যাচ্ছি। আচ্ছা, যারা বলতে চাচ্ছ যে স্যার কিভাবে ভর্তি হবো, তারা কষ্ট করে যে আইডি থেকে এখন ক্লাস নিচ্ছি সেই আইডিতে মেসেজ করবা যে স্যার ভর্তি হতে চাই, জাস্ট এই কথা লিখবা। হাই হ্যালো লিখলে আমি আনসার দেই না, এটা সবাই জানো। জাস্ট বলবা যে স্যার আমি ভর্তি হতে চাই, এই কথাটা লিখে স্যারকে মেসেজ করবা, অথবা আমাকে ফোন দিতে পারো, এই যে নাম্বারটাই দিছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাচ্ছি ফ্লোচার্টের মধ্যে। সরি, আমি একটু সময় বেশি নিয়েছি, কাকলি কোর্স এই জন্য বললাম। ওই যে দাম কম, তো আসলে বাঙালি এত কম জিনিস নিতে চায় না। আমাকে অনেকে বলে যে স্যার আপনার কোর্স এত দাম কম কেন, নিশ্চয়ই এখানে ফেক আছে, বুঝছো? এটা অনেকে বলে। তবে আমাদের যেহেতু একটা কোর্স শেষ হয়ে গেছে অলরেডি, প্রথম বেসের কোর্সটি, তো ওরা জানে যে আমরা এখানের মধ্যে কেমন তাদেরকে দিলাম। তোমরা ওদের সাথে একটু যোগাযোগ করে বলো যে স্যার মানে ওইখানের মধ্যে কেমন তোমরা সুযোগ সুবিধা পেয়েছো। ইনশাল্লাহ আশা করি তোমরা নিরাশ হবা না। এই কম টাকা দিয়ে তোমাদেরকে সুযোগ দিচ্ছি। কি অনেকে বলতেছে স্যার এত কম টাকা কেন, কেন আমি 1000-1200 বা 2000-3000 টাকা দিলে কি ভালো হতো? স্টুডেন্টগুলো কি ভর্তি হতো? স্টুডেন্ট তো যারা ভর্তি হতো তারা তো এমনি 5000 টাকা দিলে ভর্তি হতো, কিন্তু এমন স্টুডেন্ট আছে যারা 100 টাকা দেওয়ার মতো ক্ষমতা রাখে না, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরু করতে যাচ্ছি। তো এইবার আমরা দেখব আরেকটা কথা, এটা আমাদের দেখতে হবে প্রশ্ন। এখন স্যার আমি প্রশ্ন হাতে পেয়ে গেছি, এখন পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে গেছি, এইবার স্যার পরীক্ষাতে কিভাবে লিখবো? স্যার আমি প্রশ্নটা হাতে পেয়ে গেছি, এইবার কিভাবে লিখবো? মনে করো তোমার পরীক্ষার হলে তুমি বসে গেছো, সাইড দিকে গার্ড ঢুকে গেছে, তোমাকে প্রশ্ন দিয়ে দিছে হাতের মধ্যে। এখন স্যার আমি ফ্লোচার্টটা কিভাবে লিখবো? স্যার আমি কি মানে কলম কি কামড়াবো দাঁত দিয়ে, নাকি আমি কিভাবে লিখবো? স্যার প্রশ্ন তো হাতে পেয়ে গেছি, তো কিভাবে লিখবো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে স্যার। আচ্ছা, পূজা বড়াই কমেন্টগুলো করতেছো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এইবার আমি আলোচনা করতে যাচ্ছি। দেখো, প্রশ্নটা হাতে পাওয়ার পরে তোমার এখানে লেখা থাকবে রিড দ্য টেক্সট। রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো, টেক্সটটি কি করো? পড়ো। এন্ড মেক আ ফ্লোচার্ট, একটা ফ্লোচার্ট ক্রিয়েট করো, ফ্লোচার্ট তৈরি করো। তোমার প্রশ্নের মধ্যে থাকবে এরকম, ফ্লোচার্ট তৈরি করো শোয়িং, যেখানে দেখানো হবে বা দেখাইবা, তোমরা কি দেখাবা? দেখো তো, দ্য অ্যাক্টিভিটিস, কার্যক্রম বা কাজ, অ্যাক্টিভিটিস। সবাই লিখো, সবাই খাতায় লিখো, আমরা প্র্যাকটিস করাচ্ছি এখন। সবাই খাতায় লিখো, আমরা প্র্যাকটিস করাচ্ছি। রিড দ্য টেক্সট and make a flow chart showing that activities and achievement. অ্যাসিডব্যান্ড, যারা একটু অতিরিক্ত কথা বলবে তাদেরকে কষ্ট করে মডারেটররা ব্লক করে দিবা, কারণ দুষ্ট গোয়ালের চেয়ে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।
সো এগুলোকে রাখার কোনো প্রয়োজন নাই। যারা একটু ব্যতিক্রমভাবে নেতিবাচক মন্তব্য করবে তাদেরকে ব্লক করে দিবা, ঠিক আছে? এখানে কষ্ট করে পড়াচ্ছি স্টুডেন্টগুলো যেন ভালো কিছু পেতে পারে। সো আজে বাজে কমেন্ট কখনো অ্যাকসেপ্ট নয়। তো যাই হোক, দেখো অ্যাচিভমেন্ট। তো অ্যাচিভমেন্ট মানে তোমরা জানো এখানে অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন। অ্যাচিভমেন্টস মানে কি অর্জন, যেহেতু অনেকগুলো অ্যাচিভমেন্ট এখানে অর্জন। তার কি কি অ্যাচিভমেন্ট রয়েছে, কি কি অর্জন রয়েছে, কার? অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা, অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার কি কি অর্জন রয়েছে এইটা তোমার পরীক্ষার প্রশ্নপত্রের উপরে 3 নাম্বার প্রশ্নপত্রের উপরে এটা দেওয়া থাকবে যে রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো। তোমাকে একটা প্যাসেজ থাকবে 3 নাম্বারে, তো প্যাসেজের উপরে লেখা থাকবে দ্য রিড দ্য টেক্সট, এই টেক্সটটি অথবা এই প্যাসেজটি ভালো করে পড়ো অ্যান্ড এবং মেক তৈরি করো এ ফ্লোচার্ট, একটা ফ্লোচার্ট তৈরি করো শোয়িং, যেখানে দেখাবে তুমি দ্য অ্যাক্টিভিটিস, কার্যক্রম বা কর্ম বা কাজ, অ্যান্ড এবং অ্যাচিভমেন্ট এবং অর্জন অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কি কি কাজ করছে আমরা তো জানি, এখানে তার অনেকগুলো কাজ। কি কি কাজ এখানে আমরা পাই সেই কাজগুলো আমি এখন তোমাদেরকে দাগিয়ে দিব, সেই কাজগুলো কষ্ট করে দাগাবা কি কি কাজ করছে এবং সে কি কি অর্জন করছে। আশা করি তোমরা প্রশ্নটা খাতায় লিখে রাখছো, আমি মুছে ফেলবো, তোমরা প্রশ্নটা তাড়াতাড়ি খাতায় লিখে রাখো, এই প্রশ্নটা তাড়াতাড়ি খাতায় লিখে রাখো। আশা করি রেখেছো ইনশাল্লাহ প্রশ্নটা। ঠিক আছে, আমাদের পূজা দাস বলতেছে স্যার আপনার পূজা মেয়েটা অনেক ভালো রেসপন্স করে, ফেট করছো যেমন এখানেও তেমন, তার জন্য অনেক বেশি দোয়া শুভকামনা রইল। লিখছো কি না? জি স্যার লিখছি, স্যার লিখছি, থ্যাংক ইউ। যারা লিখছো লিখে ফেলছো আমি মুছে ফেলি। আচ্ছা মুছে ফেললাম। এখানে আমরা কি কি অর্জন দেখবো, তার কি কি কাজ আছে, কাজগুলো তা আমি একটু ইয়েটাকে একটু উপরের দিকে ধরি আর একটু উপরের দিকে তুলে দিলাম যেন তোমরা দেখতে পারো মনোযোগ সহকারে। এখন আরেকটা কথা তোমাদেরকে বলি, অবশ্যই অবশ্যই এই ফ্লোচার্টটা তোমাকে বক্সে লিখতে হবে। কিসে লিখতে হবে? বক্সের ভিতরে। এরকম বক্স তোমাকে ক্রিয়েট করতে হবে, মাথায় রাখতে হবে এরকম সমান সমান, যেমন সবগুলো সমান হয়। এই একটা বক্স নিচে এরকম একটা অ্যাঙ্গেল দিবা, দিয়ে আরেকটা বক্স, এইভাবে তোমাকে টোটাল 5টা বক্স ক্রিয়েট করতে হবে। একটা দেওয়া আছে ওটা না লিখলেও চলবে, তোমাকে একটা দেওয়া থাকবে মানে প্রথম বক্সটা ওনারা দিয়ে দিবে, বাকি যে বক্সগুলো সেই বক্সগুলো তোমাকে নিজেকেই ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? বাকি যে বক্সগুলো সেগুলো তোমাকে নিজেকে ক্রিয়েট করতে হবে। একটা বক্স তারা দিয়ে দিবে, বলবে 1 ডান ফর ইউ, একটা তোমার জন্য দেওয়া হলো, বাকিগুলো তোমাকে এইভাবে তোমাকে বক্স করতে হবে। অনেকে পাশাপাশি লিখে ভিডিও। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও ইন্টারাপ্ট হয়ে গেছে, এখন ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা আটকে গেছে অনেকে বলবে, এখন একদল বলবে আটকে গেছে স্যার। আচ্ছা ব্লার হবে না, ব্লার হবে না। ঠিক আছে ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো কিনা? আচ্ছা যাই হোক, আটকে গেছে একটু, এখন ঠিক হয়ে যাবে। তো এইভাবে বক্সের ভিতরে তোমাকে লিখতে হবে, যে বক্সের ভিতরে লিখবে না তার বক্সটা, তারটা বাদ, তারটা গ্রহণযোগ্য হবে না। তবে একটা তোমাকে লিখে দিবে তারা। এখন আমরা নেলসন ম্যান্ডেলার কি কি কার্যক্রম, সে কি কি লিখছে সেগুলো লিখবো। তবে মাথায় রাখতে হবে একটু আগে যে আমি তোমাদেরকে একটা, ওটা লিখলে ভালো, না লিখলে কোনো গুণা নাই, যদি ওটা লিখতে পারো তাহলে ভালো। একটু আগে যে তোমাদেরকে লিখেছিলাম তার কি কি অ্যাক্টিভিটিস, শোয়িং এর পরের অংশ, শোয়িং এর পরের অংশ, শোয়িং এর পরের অংশ কি লিখছিলাম? শোয়িং এর পরের অংশ লিখছিলাম দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা ইজ গিভেন ভ্যালু, দেওয়া হলো ইজ গিভেন ভ্যালু, নেলসন ম্যান্ডেলা ইজ গিভেন ভ্যালু। এইটুকু যদি তুমি লিখতে পারো উত্তর, তুমি প্রথমে লিখবা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 3। এটা লেখার পরে আমি কিন্তু এটাও মুছে ফেলবো, তোমরা আগে লেখো পরীক্ষার খাতা কিভাবে লিখবা। তারপরে তুমি এখানের মধ্যে লিখবা দ্য অ্যাক্টিভিটিস
অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট, হ্যাঁ অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। আমি একটু কষ্ট করে সংক্ষেপে লিখছি, নেলসন ম্যান্ডেলা ইজ গিভেন ভ্যালু, ইজ গিভেন ভ্যালু, যেটা আমরা নিচে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে তুমি একটা ক্লোন চিহ্ন দিবা, এটা দিয়ে এটা নিচে একটা আন্ডারলাইন করে দিবা। এটা পরীক্ষার খাতায় করবা তোমরা, এখন সেটা করো, সেটা এখন করো। মনে করো তুমি পরীক্ষা দিতেছ, মাথা রাখবা কোন জায়গা থেকে নিতে হবে, শোয়িং এর পরে, সব সময় মাথা রাখবা শোয়িং এর পরে যেটুকু দেওয়া থাকবে, শোয়িং এর পরে যেটুকু দেওয়া থাকবে ওইটুকু তুমি লিখে ফেলবা। শোয়িং এর পরে কি আছে, দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা ইজ গিভেন ভ্যালু, এইটুকু তোমাকে নিজে একটু কষ্ট করে লিখতে হবে, ইজ গিভেন ভ্যালু, এটা দেওয়া হলো মানে নিচে দেওয়া হলো। এইটা তোমার পরীক্ষাতে মনে করো তুমি নিজে পরীক্ষার খাতা লিখতে হবে। মনে করো তুমি পরীক্ষার খাতাটা লিখে ফেলছো, হ্যাঁ ভ্যালু, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মনে করো এটা তুমি লিখে ফেলছো, লেখা শেষ, এটা লেখা শেষ হয়ে গেলে এবার তারা কিন্তু একটা তোমাকে দিয়ে দিবে, তারা একটা কিন্তু তোমাকে দিয়ে দিবে। মনে করো তারা একটা দিয়ে দিছে, দেখো আমি কিভাবে লিখি, আচ্ছা দেখো আমি আরেকটু ছোট করে দিচ্ছি যেন আমি বাকিগুলো আটাইতে পারি। তারা একটা তোমাকে দিয়ে দিছে, মনে করো এটা তোমাকে তারা দিয়ে দিছে, তো আমি এটা 1 নাম্বার দিয়ে বলি যে এটা তারা দিয়ে দিছে তোমাকে, কিন্তু একটা তোমাকে তারা দিয়ে দিবে। তারা দিয়ে দিছে মনে করো গাইডেড, গাইডেড সাউথ আফ্রিকা, guided South Africa from the shackles of apartheid, apartheid, a multiracial democracy, হ্যাঁ ডেমোক্রেসি, প্রিয় শিক্ষার্থীরা দেখো এইটা তারা দিয়ে দিছে, একটা তারা মনে করো দিয়ে দিছে, এইবার বাকিগুলো সব তোমাকে লিখতে হবে। বাকি কয়টা, বাকি এই যে সরি তাহলে বাকি কয়টা, একটা তারা দিছে, বাকি 5টা তোমাকে লিখতে হবে। তাহলে একটা হলো, 2টা, 3টা, আচ্ছা আমরা বাকিটা পরে লেখাবো, আগে 4টা পর্যন্ত লেখাই। অনেকে দেখবা না, অনেক নিচে হয়ে গেছে। আচ্ছা তো দেখো এখানে লেখা আছে গাইডেড সাউথ আফ্রিকা, সে সাউথ আফ্রিকাকে গাইড করলো ফ্রম দ্য শেকল, শেকল হতে বা জিঞ্জির হতে বা হাতকড়া থেকে বা তোমার শৃঙ্খল হতে, অফ অ্যাপার্থেইড দ্য মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, ঠিক আছে, অ্যাপার্থেইড আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, সে মাল্টিরেশিয়াল ডেমোক্রেসির দিকে সে কি করলো, এটাকে নিয়ে গেল। এখন এইটুকু পর্যন্ত দেওয়া আছে তোমাদের প্রথমটা। এখন দেখো প্রথমটা শুরু হয়েছে কি দিয়ে, একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো ভার্বের বি টু দিয়ে, গাইডেড, মূলত শব্দটা হচ্ছে গাইড, মূলত শব্দটা কি গাইড, এটার সাথে গাইডেড অর্থাৎ ভার্বের বি টু দিয়ে শুরু। তাহলে বাকি তুমি যতগুলো লিখবা সবগুলো ভার্বের বি টু দিয়ে লিখতে হবে। এখন প্রথমটা কি, প্রথমটা তার একটা কাজ, এটা তারা দিয়ে দিছে। মনে করো প্রশ্নকর্তা তোমাকে এরকম একটা দিয়ে দিছে, বাকিগুলো এইটার মতো করে তুমি এখানে বসাইতে হবে, লিখতে হবে। এখন তুমি 1 2 3 এগুলো নিজ দায়িত্বে লিখে ফেলবে, 1 2 3 1 2 3 4 5 এইভাবে তোমাকে লিখতে হবে। তবে মাথায় রাখবে এটা লিখলেও তুমি কোনো মার পাবা না, এটা তো তারা লিখে দিছে, এটা ছাড়াও আরো 5টা, টোটাল 6টা, তো এটা সহ কি 6টা হবে, এটা ছাড়া আরো 5টা। তো এবার দেখো এখানে ভার্বের বি টু দিয়ে শুরু হয়েছে, বি টু, তাহলে বাকি এখানে যতগুলো বলবে সবই বি টু দিয়ে শুরু হবে।
মাথায় রাখতে হবে সব কি দিয়ে শুরু হতে হবে, B2 দিয়ে শুরু হবে। এইবার দেখো এখানে আমরা জানছি একটা কাজ কি, সে অবশ্যই শৃঙ্খলার যে একটা জিঞ্জির সেটা থেকে, অর্থাৎ সে বর্ণবাদের যে একটা শিকড় সেটা থেকে সে সাউথ আফ্রিকাকে বহুজাতিক গণতন্ত্রের দিকে পথ দেখায়, সে একটা কাজ করছে। তাহলে একটা কাজ হিসেবে তার পাইছি। তার আর কি কি কাজ আছে তোমরা সবাই একটু বই খোলো, নেলসন ম্যান্ডেলা প্যাসেজটা একটু বই খুলে একটু ধরো, আমি একটু দেখি আর কি কি কাজ আছে। তোমাদের কাছে কি বইটা আছে কিনা, তোমাদের কাছে কি বইটা আছে কিনা, তোমরা একটু কষ্ট করে বইটা খুলে ধরো, বই কি আছে কিনা একটু কষ্ট করে বলো, বই আছে কিনা। আচ্ছা বাকিগুলো কই থেকে আনে এইবার দেখাবো, কই থেকে আনে, একটা দিয়ে দিছে, বাকিগুলো কই থেকে আনবে এখন দেখাবো। বই কি আছে না তোমাদের সামনে, বইটা একটু খোলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, বই আছে স্যার, থ্যাংক ইউ। ওকে বই আছে তো, থ্যাংক ইউ। আচ্ছা বই আছে তো, হ্যাঁ স্পষ্ট তো দেখা যায়, তোমরা কি বলো? আচ্ছা ঠিক আছে, বই আছে স্যার, জি আছে, আছে স্যার। আচ্ছা এইবার আমরা এবার দেখো এখানে যেহেতু V2 দিয়ে শুরু হয়েছে, সবগুলো কিন্তু V2 দিয়ে শুরু হতে হবে, সবগুলো। এখন এখানে একটু বইটা একটু খোলো, আমরা প্রথমে কি লিখছিলাম, আমরা লিখছিলাম দেখো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকল অফ অ্যাপার্থাইড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, এইটুকু পর্যন্ত তো আমরা লিখে ফেলছি, এটা বইতে ছিল। তারপরে এখানে তার একটা কাজ আমরা পাইছি, তারপরে দেখো অ্যাজ অ্যান আইকন অফ পিস, একটা শান্তির প্রতীক, অ্যান্ড রিকনসিলিয়েশন, মীমাংসার প্রতীক। তো শান্তি এবং মীমাংসা, এখানে কোনো কাজ নাই তার, তাহলে এটা বাদ, এটা হবে না। হু কেম এমবডি, যে এসেছিল, হু কেম, যে কেম টু এমবডি, যে এসেছিল দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসেছিল। তার মানে তার একটা কাজ কি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাইলে এটা একটা পয়েন্ট, এটা আমরা লিখতে পারবো। এটা লিখবো কিভাবে, দেখো এখানে দেওয়াই আছে কেম, তার মানে B2 দেওয়াই আছে, তাহলে লিখবো স্যার কেম টু এমবডি। দেখো তো এখানে দেওয়াই আছে, দেখো কেম টু এমবডি, কেম টু এমবডি। তোমরা একটু দেখো বই খুলো, কেম টু এমবডি যে এসেছিল, তার মানে এটা তার একটা কাজ। বলছে এখানে কি কি কাজ, নেলসন ম্যান্ডেলা কি কি কাজ করছে, তার কি কি কাজ, অ্যাক্টিভিটিস কি কি ছিল, অ্যাচিভমেন্ট আমরা পরে আসবো, অ্যাক্টিভিটিস গুলো কি কি ছিল। একটা হচ্ছে সে সারা বিশ্বে সে ন্যায় বিচারের যে একটা সংগ্রাম, অর্থাৎ সে তাদের এই যে বর্ণ বৈষম্যের যে একটা শিকড় সেটা থেকে সে মানুষকে রক্ষা করছে গণতন্ত্রের দিকে। তাহলে একটা আমরা তারা দিয়ে দিছে, পরেরটা আমরা নিজেরা খুঁজে নিতে হবে। তো পরেরটা এখানে মধ্যে পাইছি কি, কেম টু এমবডি, সে এসেছিল এমবডি করতে, মানে বাস্তবায়ন করতে, দ্য স্ট্রাগল, সংগ্রামকে, ফর জাস্টিস, ন্যায় বিচারের সংগ্রাম, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। তাহলে এই একটা কাজ তার, তাহলে কেম টু এসেছিল, দ্য স্ট্রাগল, হ্যাঁ দ্য স্ট্রাগল ফর জাস্টিস, এটুকু পর্যন্ত লিখলে হবে, ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য, এইটুকু পর্যন্ত লিখলে হবে। তুমি যদি বলো যে না স্যার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা লিখতে পারো, তোমার ইচ্ছা, তুমি এইটুকু লিখতে পারো যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো তো প্রথমটাও B2, পরেরটাও B2, খেয়াল করছো, প্রথমটাও B2, পরেরটাও B2, তুমি এইভাবে বসাইতে হবে, মানে ফার্স্ট ফর্ম, প্রথমটাও ফার্স্ট ফর্ম, পরেরটাও কি ফার্স্ট ফর্ম। এইবার আশা করি এই পয়েন্টটা বুঝছো কিনা, এটা কিভাবে লিখছে এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা একটু কষ্ট করে কমেন্ট করো, স্যার এটা বুঝছি, এটা বুঝছো কিনা কষ্ট করে একটু কমেন্ট করো যে স্যার এটা বুঝছি। জি স্যার বুঝছি স্যার, এই তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকে বুঝে গেছে। আচ্ছা বুঝছি। তারপরে তোমরা বইটা জাস্ট প্রথম পৃষ্ঠার প্রথমে যেটি আছে এগুলো একটু খোলো। নেলসন ম্যান্ডেলার প্রথমে আমি বই দেখে তোমাদেরকে দেখাবো তার কি কি কাজ আছে। আর্জেন্টিনা আর্জেন্টিনা এগুলো এখন বাদ দাও, এখন ক্লাসের প্রতি মনোযোগ দাও। আচ্ছা ঠিক আছে, অনেকে এখন অতিরিক্ত, অনেকে বুঝে ফেলছে। আচ্ছা তারপরেরটা দেখো, তাহলে একটা গেল, তাহলে দ্বিতীয়টা দেখো তো, ইমপ্রিজন্ট, এখানে দেখো এখানেও কিন্তু ভার্বের V2 আছে, ইমপ্রিজন্ট ফর নিয়ারলি 3 ডিকেডস, সে প্রায় 30 বছর জেলখানায় ছিল, তার মানে এটা একটা তার কাজের মধ্যে পড়ে। অথবা এটা যদি আমরা না লিখি, আমরা লিখতে পারবো ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, তার যে একটা যুদ্ধ ছিল সেটা ছিল মাইনরিটি রুল, অর্থাৎ
হোয়াইট মাইনরিটি রুল, এই যে শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে, তাহলে সে কি করলো? যুদ্ধ করলো। তাহলে ফাইট হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটাকে বি2 করতে হবে ফট, এটাকে বি2 করলে কি হবে? ফট। তাহলে দেখো এই একটা ফট, বাকিগুলো যেভাবে আছে এইভাবে লিখবে, ফট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। সরি, ফ্লো দেওয়া যাবে না। আমরা কি করব? অনেক ক্ষেত্রে এখানের মধ্যে দিয়ে দিব, কিন্তু এটা দেওয়া যাবে না। এক জায়গায় তোমাকে এখানে এরকম দেওয়া যাবে না, ঠিক আছে? এগুলো দিলে বিপদ, দিলে তোমার মার্ক কাটা। কখনোই ফ্লো বন্ধ করা যাবে না। তুমি এবার লিখতে থাকবা, শেষেরটার মধ্যে গিয়ে ফ্লো বন্ধ করে দিবা। তাহলে কি লিখলাম স্যার? এটাও বি2 হয়ে গেল। এখন তার যে ফাইটটা, সেটা কাদের বিরুদ্ধে? হোয়াইট মাইনরিটি যে রুল, তাদের বিরুদ্ধে সে যুদ্ধ করলো। তাহলে এটা একটা কাজ করলো, সে তার একটা অ্যাক্টিভিটি। তাহলে এটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজানটা শেষ হোক। তোমরা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা কষ্ট করে আমাকে জানাও, এটা বুঝছো কিনা? তিন নম্বরে প্লোসাট আছে। আমাদের আলো বলতেছে স্যার এখন বুঝছি, একটু পরে আমি ভুলে যাব। আলো এইভাবে বললে হবে না, মাইক দিমু। আচ্ছা, আমাদের রিমন একটু বেশি কমেন্ট করে যে স্যার বুঝছি। থ্যাংক ইউ রিমন। জি স্যার, বুঝে ফেলছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এই মাত্র ফ্লোচার্টে না শিখছো না, অনেক কিছু শেখার আছে। আজানটা শেষ হোক, হ্যাঁ? আর ক্লাসটা শেয়ার করে দাও। না লিখলে কোনো সমস্যা নাই। অ্যাপার্টেড 2 এগুলো লেখার দরকার নাই। আমি জাস্ট বুঝে দিয়েছি যে তার কাজটা। 2 লিখলে যে সে তার কাজটা বুঝাবে এমন তো না। হ্যাঁ, আমি তার শুধু কাজটা বুঝাইতে চাইছি। আলহামদুলিল্লাহ বুঝে ফেলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি স্যার। আচ্ছা আমার কমেন্ট পড়ে না কেন? অনলি একদিন পড়ছিলেন। আচ্ছা মারুফা আক্তার, তোমায় তো ফেট করছে আসছো সম্ভবত। আচ্ছা ঠিক আছে, বুঝাইলে বুঝি, কিন্তু পরে ভুলে যাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। আসলে তোমাদেরকে বলবো, আচ্ছা শ্যামল, ভালো লাগে স্যার আপনার ক্লাসগুলো, থ্যাংক ইউ। আসলে তোমাদেরকে বলবো যে, আসলে তোমরা যদি চুম্বক হিসেবে থাকো, লেগে থাকো চুম্বকের মতো, লোহার সাথে যদি লেগে থাকো, একসময় লোহা চুম্বকে পরিণত হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ চুম্বক ও লোহায় পরিণত হয়ে যায়। তার মানে তোমরা লেগে থাকো। আমি কি পড়াইতে চাচ্ছি তোমরা অবশ্যই পাবা, আশা করি। তো দেখো এখানে বি2 লিখছি, লেখার পরে আমরা তার আর কোনো কাজ পাই কিনা, যদি তার কাজ পাই তাহলে লিখবো। অলরেডি তার 3টার ভিতরে 6টার ভিতরে 3টা কাজ অলরেডি আছে। আমরা আরো কাজ যদি পাই তাহলে লিখবো। দেখো আর কি কি পাই। নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপল এমানসিপেশন। আমরা আরেকটাও লিখতে পারি, ফট ফর হিজ পিপল এমানসিপেশন। তার স্বজাতির মুক্তির জন্য সে সংগ্রাম করলো, ফাইট করলো। আমরা আরেকটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। তো তোমরা দেখো পারলে কিন্তু অনেকগুলোই পারো। আমরা এটাও লিখতে পারি, ফাইট ফর এর জায়গায় আমরা লিখতে পারি বি2 হিসাবে ফট ফর। হ্যাঁ, ফট ফর হিজ পিপল ইমানসিপেশন, তার স্বজাতির মুক্তির জন্য সে যুদ্ধ করেছিল। তাহলে আমরা এখানে আরেকটাও লিখতে পারি, ফট ফর হিজ পিপল ইমানসিপেশন, এটাও লিখতে পারি। লিখলে কোনো সমস্যা নাই। তবে 5টার বেশি তো আর লেখা যাবে না। আমরা দেখো পাইতেছি কিন্তু, এখন বুঝতেছি কিন্তু লেখার অপশন নাই, কারণ আমরা বাকিগুলো লিখবো কখন। এটাও তোমরা লিখতে পারো, সমস্যা নাই। যে ফট ফর হিজ পিপল ইমানসিপেশন, এটা আমরা লিখতে পারি। তো আমি এটা লিখে দেই, ফট ফর হিজ পিপল ইমানসিপেশন, পিপলস সরি আমি দেখো নিজে প্লো দিয়ে দিচ্ছি, প্লো বন্ধ করা যাবে না, ঠিক আছে? তো দেখো এটা 4টা হয়ে গেছে অলরেডি। এখন তুমি জানো এখানে 10 মার্কের প্রশ্ন আসে। কত মার্ক? 10 মার্কের। এখন তুমি এটা লিখছো 1 মার্ক, 2 মার্ক, 4 মার্ক, 6 মার্ক। এগুলো পাওয়াটা একেবারেই সহজ। এখানে মার্ক পাওয়াটা একেবারেই সহজ, মার্ক ক্যারি করাটা একেবারেই সহজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা বুঝে গেছো
যে ফট ফর হিজ পিপল ইমানসিপেশন, তার মানুষের মুক্তির জন্য সে যে কাজ করলো, এইটাও তার কি একটা কাজ। তবে এইবার আমরা আর কাজ লিখবো না, নাইলে আমরা অ্যাচিভমেন্ট লিখবো কখন, অর্জনগুলো লিখবো কখন। এবার সে কি কি অর্জন করছে আমরা নিচের দিকে, নিচের লাইনের মধ্যে আমরা তার অর্জনটা একটু লিখে দেই, সে কি কি অর্জন করছে। এখন দেখো একটু পরের দিকে তাকাইয়া দেখো, সে প্রেসিডেন্ট হয়েছে এবং তার আরো কিছু অর্জন আছে। নোবেল পিস প্রাইজ পাইছে, এটা তার একটা অর্জন। তাহলে এখন দেখো তো নোবেল পিস প্রাইজ এটা কোন জায়গায় দেওয়া, হ্যাঁ দেখো তো ইন 1993 1993 সালে ম্যান্ডেলাকে ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজে ভূষিত করা হয়। তাহলে অ্যাওয়ার্ডেড এখানেও কিন্তু ভার্বের বি টু দেওয়াই আছে, তাহলে আমরা লিখবো অ্যাওয়ার্ডেড। কারণ সব যেহেতু সবগুলো বড় হাতের, সবগুলো বড় হাতের, সবগুলো বড় হাতের, সবগুলো বড় হাতের, তাহলে আমরা এখানে এটা বড় হাতের লিখবো। সবগুলো যদি ছোট হাতের হয় তাহলে সবগুলো ছোট হাতের লিখতে হবে। সবগুলো যদি বি2 দিয়ে দেওয়া থাকে তাহলে সবগুলো বি2 দিয়ে লিখতে হবে। প্রথমটা মাথায় রাখতে হবে সব সময়, কি লিখতে হবে, অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, দ্য নোবেল, আচ্ছা নোবেলটা যেহেতু এটা একটা এটাকে একটু বড় হাতের দেখো, নোবেল পিস প্রাইজ, পিস সালটা কত, ইন 1993 সালটা দিয়ে দিবা, শেষের দিকে সাল দিয়ে দিবা, ইন 1993। আশা করি পাঁচটা তোমরা বুঝছো। এটা লিখলো তুমি 2 নাম্বার, যেহেতু এখানে 2 করে প্রত্যেকটা বক্সে, তাহলে তুমি এখানে 2 করে পেয়ে যাচ্ছ। তাহলে এটা তার একটা অর্জন, এটা একটা তার কি অ্যাচিভমেন্ট, কি অ্যাওয়ার্ডেড। দেখো এই অ্যাওয়ার্ডেডটাও কিন্তু বি2, তাহলে দেখো সবগুলো বি2 দিয়ে শুরু করছি। অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993। আশা করি এইটা নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। এখন থাকবে তার কয়টা, একটা, দেখো 1 2 3 4 5টা হয়েছে, তাহলে আমরা লিখবো কয়টা, একটা। তাহলে আমি এখানে মাঝখানেরটাতে আর একটা লিখে ফেলি। তোমাদের কি স্ক্রিনশট করলে করো অথবা লিখলে লেখো, স্ক্রিনশট করলে করো আর লিখলে লেখো। আমি আর একটা, আচ্ছা এইটা আমরা 6 নাম্বারটা আমরা এখানে লেখাই, যেহেতু আমাদের জায়গা নাই। এখন সে কি হলো, নোবেল পিস প্রাইজ পেলো। এখন সে নোবেল পিস প্রাইজের পাওয়ার পরও কিন্তু সে কিন্তু আমাদের দেশ কি হলো, রাষ্ট্রপতি হলো। এখন দেখো এটা কোথায় লেখা আছে, ওইটা লেখা আছে তোমার আই হেট রেস ডিসক্রিমিনেশনের মধ্যে ওইটা লেখা আছে। আই হেট আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন জাতি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। তারপরে দেখো এটা 3 নাম্বার, তারপরের এক লাইন পরে লেখা আছে বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। তিনি কত সালে প্রেসিডেন্ট হয়েছিলেন, এটা তার কিন্তু একটা অর্জন, অ্যাচিভমেন্ট। তাহলে কত সালে, 1994 সালে কি হয়েছিল, বিকামিং মানে হয়েছিল। এখন আমরা এই বিকামিং কে আইএনজি কে বন্ধ করে দিয়ে সেটাকে আমরা ভি2 লিখতে পারি, বিকেম, কি লিখতে পারি 6 নম্বরে বিকেম, কি হয়েছে, এটা তার একটা কিন্তু অর্জন, বিকেম সাউথ আফ্রিকার ফার্স্ট প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, সালটা কত, ইন 1994। এইবার শেষে তুমি প্লো দিতে পারবা, প্লো বন্ধ, শেষের লাইনে গিয়ে তুমি প্লো দিতে পারবা, প্লো বন্ধ শেষের লাইনে গিয়ে দিতে পারবা, তার আগে কোনোটাই দিতে পারবা না, শেষের লাইনে গিয়ে দিতে পারবা। আর না দিলেও কোনো সমস্যা নাই, তুমি যদি মনে করো যে তোমার সবগুলো শেষের লাইনে গিয়ে তুমি একটা ফুল স্টপ দিয়ে ফ্লো আপ করে দিতে পারো। তাহলে কয়টা হয়েছে, একটা তো তারা দিয়ে দিবে, ওইটা বাদ, ওটা লিখলেও হবে না লিখলেও হবে, ওটা লেখার কোনো প্রয়োজন নাই। এইটা ছাড়া আরো 5টা তোমাকে লিখতে হবে, একটাতে 2 করে, 5টাতে 5 মার্ক। আশা করি এটা তোমরা বুঝছো। এখানেও দেখো ভার্বের বি2 দিয়ে শুরু, এখানে কোথাও কোনো অক্সিলারি ভার্ব নাই, ঠিক আছে। যদি কখনো অক্সিলারি ভার্ব আসতো তাহলে সেখানে আবার বিং হয়ে যেত। আশা করি তোমাদের এই প্রসার নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্যামেরাটা উপরে উঠাই নাই, হ্যাঁ আচ্ছা এবার ঠিক আছে। হ্যাঁ এই যে দেখো বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, অর্থাৎ 1994 সালে সে সাউথ আফ্রিকার প্রথম কি হয়েছে, দেখো এখানে বিকামিং ছিল, আমরা এটাকে বিকেম করে দিছি, কারণ বিকেম মানে এটা হচ্ছে ভার্বের ভি2 করে দিছি। আশা করি এইটা তোমাদের আর কোনো প্রসারে কোনো সমস্যা নাই। তারপরেও যদি সমস্যা থাকে আমাকে বলবা। বুঝছি স্যার, উপরেরটা তো এখন দেখাই দিলাম, 6 নাম্বারটা তো লেখাই দিলাম, এখন দেখাই দিলাম তো।
স্যার বললেন না তো শুধু কি কাজ দিতে হবে কিনা। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে কিনা, এখন দেখা যাচ্ছে কিনা? আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। 6 দেখা যায় না স্যার, এখনো দেখা যায় না। কি রে বলে একদম 6 খাওয়াই দিব। এইবার দেখো 6 দেখা যাচ্ছে না। এই 6, এই তো 6 দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি। জি স্যার বুঝছি। আচ্ছা আরেকটা করাবো কিনা, সময় আছে কিনা তোমাদের প্রিয় শিক্ষার্থী? আমার মনে হয় তোমাদের সময় নাই। আরেকটা করানো যাবে কিনা? আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, ঠিক আছে স্যার, আর কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ। আচ্ছা যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লাগে তাহলে আমি আমার ডেসক্রিপশনে পেজটি দিয়ে দিছি। আমাদের পেজ থেকে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত, যেহেতু পেজে ফলোয়ার কম এই জন্য আমরা পেজ থেকে সরাসরি ক্লাস নিতে পারি না, ফলোয়ার কম হওয়ার কারণে। তোমরা কষ্ট করবে এই পেজের মধ্যে একটু কষ্ট করে ক্লিক করে দিবা, পেজের মধ্যে কষ্ট করে একটু ক্লিক করে দিবা, ক্লিক করে একটা লাইক হিট করে দিবা, ঠিক আছে? পেজ থেকে যেটা তোমার আমরা ডিসক্রিপশনে সরি হ্যাঁ ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। একদম শেষে দেওয়া যাবে, শেষে, কারণ আমাদের ফ্লো শেষ। ফ্লো সাইটের তুমি ইচ্ছে করলে যে এখানে দিয়ে দিবে, এখানে দিবে, এখানে দিলে কিন্তু ফ্লো সাইট শেষ, এটুকু পর্যন্ত ফ্লো সাইট আটকে যাবে। তুমি একদম সর্বশেষ লাইনে গিয়ে দিতে পারবে, তারপরে আর আমাদের কোনো কাজ নাই, ফ্লো শেষ, কাজ শেষ। এইটুকু পর্যন্ত আইসা ফ্লো আইসা আটকে গেছে, আর কোনো টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? জি স্যার আলহামদুলিল্লাহ বুঝছি, বুঝে গেছি, ঠিক আছে। যদি না বুঝো আরেকটা করাই, হ্যাঁ যারা যারা বুঝো নাই স্যার আরেকটা করাই দেই প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে, তোমরা যেহেতু ছোট মানুষ আমরা আরেকটা করাই দেই যেন তোমরা বুঝতে পারো। এখন আরেকটা করাচ্ছি, হ্যাঁ আচ্ছা আরেকটা করাচ্ছি। তো আমি আমি যে তোমাদেরকে হাতে ধরে 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 যে প্যাসেজটা পড়াইছিলাম, তোমাদের কি মনে আছে প্যাসেজ সম্পর্কে? আমি তোমাদেরকে হাতে ধরে ধরে প্যাসেজ সম্পর্কে যে কিছু তথ্য দিছিলাম সেগুলো কি তোমাদের মনে আছে না খেয়ে ফেলছো? এবার আসি আমরা আরেকটা করি, তোমরা কষ্ট করে একটু কষ্ট করে প্রশ্নটা তুলে রাখো, আগে প্রশ্নটা তুলে রাখো। মেক আ ফ্লো চার্ট, make a flow chart showing the causes। অনেকে দেখবেন আমি আরেকটু উপরের দিকে তুলে দেই। আচ্ছা causes, দেখো causes of success of the of Nelson Mandela নেলসন ম্যান্ডেলার যে সফলতার যে কারণগুলো, সে কি কি কারণ, কি কি কজ আছে, কি কি কারণ আছে, তিনি কিভাবে সফল হয়েছেন, এটা নিয়ে এখন আলোচনা করব। তো দেখো একটা তোমাদেরকে দিয়ে দিবে, তো তোমাদেরকে বলছি তোমরা পরীক্ষার খাতার মধ্যে শোয়িং এর পরের যে অংশটা, এই যে দেখো দা কজেস অফ দ্য সাকসেস অফ নেলসন ম্যান্ডেলা ইজ গিভেন ভ্যালু, এখানে আর আমরা তখনই দিব যদি বেশি হয়, আমরা লিখবো ইজ গিভেন ভ্যালু, অথবা এখানে যেহেতু অনেকগুলো কারণ আমরা আর গিভেন ভ্যালু লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো এইবার একটা তারা দিয়ে দিবে, মনে করে একটা তারা দিয়ে দিয়েছে, একটা দিয়ে দিয়েছে তারা, তবে এটা আইএনজি দিয়ে দিয়েছে যে অ্যাভয়েডিং সিভিল লয়ার, সে সিভিল লয়ারকে এড়িয়ে গেছে, অ্যাভয়েডিং সিভিল লয়ার। এই দেখো একটা কারণ, একটা কিন্তু তারা দিয়ে দিছে। এখন তুমি বুঝে গেছো যে প্রথমটা যেহেতু আইএনজি দিয়ে শুরু হয়েছে, তার মানে পরে সবগুলো আইএনজি দিয়ে শুরু হবে, এটা কিন্তু তুমি নিশ্চিত হয়ে গেছো, তুমি কিন্তু চালাক হয়ে গেছো এখন। যে একটু আগে স্যার বলছে যে V2 থাকলে সবগুলোই V2 হবে, এখন যে স্যার আইএনজি দিয়ে শুরু হয়েছে তার মানে বুঝেই গেছে যে সকল কিছু কি হবে, আইএনজি দিয়ে শুরু হবে। এখন দেখো তার সফলতার কারণ কি, একটা কারণ তারা দিয়ে দিছে, সে অ্যাভয়েডিং সিভিল লয়ার। আমরা যেমন জানছি এখানের মধ্যে অ্যাভয়েড সিভিল লয়ার লেখা আছে, যে সে গৃহযুদ্ধকে এড়িয়ে গেছে, কারণ গৃহযুদ্ধ সে করে নাই,
সে তার স্বজাতির মুক্তির জন্য যে সংগ্রামগুলো করছে সেখান থেকে সে গৃহ নামক যুদ্ধটাকে সে এড়িয়ে গেছে, মানে গৃহযুদ্ধ করে নাই, এটার জন্য সে সাকসেস হয়েছে, সফল হয়েছে। তাহলে একটা কারণ তারা দিয়ে দিছে। তাহলে বাকি যেগুলো আমরা লিখবো সবগুলোই আমরা আইএনজি দিয়ে লেখা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা আচ্ছা ওকে স্যার। আচ্ছা, তো দেখো এখন আমরা অ্যাভয়েডিং আইএনজি দিয়ে একটা লেখা হয়েছে, এখন আমরা বাকি যেগুলো লিখবো তো তার সফলতার কারণ কি। তার সফলতার কারণ বলতে আমরা কয়েকটা সেন্টেন্স পড়ি। প্রথমটা দেখো সে কি করছে, সে দেখো তো এখানে লেখা আছে নেলসন ম্যান্ডেলা গাইডেড। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা এখানে কাজ করছে, এটাও তার সফলতা না, তার সফলতার কারণ সে কাজ করছে, এটাও আমরা লিখতে পারি। অথবা আমরা লিখতে পারি যে আরেকটা লিখতে পারি যে ফাইটিং সে যুদ্ধ করছে, ফাইটিং ফর দ্য জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সে সারা বিশ্বের সকলের জন্য যুদ্ধ করছে। তাহলে আমরা আরেকটা লিখতে পারি ফাইটিং ফর জাস্টিস, সে ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছে না, তাহলে এটাও তার একটা সফলতার কারণ। ঠিক আছে, কোথায়? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে এটাও তার একটা সফলতার কারণ, ফাইটিং ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নিবা, যেখানে শুধু ফাইট লেখা আছে আমরা এটাকে ফাইটিং করে দিছি। তাহলে আরেকটা আমরা লিখতে পারি, সে কি করছেন। প্রথম লাইনটা দেখো সে স্ট্রাগল করছে, কিসের জন্য স্ট্রাগল করছে? সে অ্যাপার্থাইডের জন্য। স্ট্রাগল করছে কিসের জন্য? সংগ্রাম করছে কিসের জন্য? অ্যাপার্থাইডের জন্য, বর্ণ বৈষম্যের জন্য যুদ্ধ করছে, যেন সে বর্ণ বৈষম্যটাকে এড়িয়ে যেতে পারে, এটার জন্য যুদ্ধ করে সে সফল হয়েছে। তাহলে আমরা লিখতে পারি স্ট্রাগলিং এগেইনস্ট মানে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে সে যুদ্ধ করছে? সংগ্রাম করছে অ্যাপার্থাইড, বর্ণবাদের বিরুদ্ধে। তাহলে দেখো স্ট্রাগলিং, এখানেও দেখো আইএনজি দিয়ে শুরু হয়েছে, এখানেও আইএনজি দিয়ে শুরু হয়েছে, এখানেও আইএনজি দিয়ে শুরু হয়েছে। তুমি জাস্ট আইএনজি দিয়ে তুমি নিজের মতো করে বানাই দিবা, ঠিক আছে, নিজের মতো করে। আর প্রত্যেকটা বক্স নো মার্কস, ভালো মতো বুঝতে হবে। নো বক্স নো মার্ক, এটা ভালো মতো বুঝতে হবে স্যার। হ্যাঁ, আজকে প্রি ক্লাস আপাতত শেষ, ঠিক আছে, যারা ভর্তি হয়ে যায়ও, আজকের মতো ফ্রি ক্লাস আপাতত শেষ। আচ্ছা, তাহলে এ তার একটা অর্জন। এখন সে আরেকটা অর্জন করছে, তোমরা বই পড়ছো, আমি তো হাতে ধরে ধরে পড়াইছি তোমাদেরকে। সে সেতু বন্ধন করছে মানুষের মধ্যে সে যে ফাটল, মানুষের মধ্যে যে বিচ্ছেদ হয়ে গেছে, সে বিচ্ছেদ মানুষগুলোর মধ্যে সেতু বন্ধন করছে। তাহলে সে বিল্ড আপ করছে, তার মানে বিল্ডিং ব্রিজ করছে, দ্য খ্যাজম দ্যাট ডিভাইডেড দ্য পিপল, যেটা মানুষকে আলাদা করে ফেলে, সেটার জন্য সে করছে। অথবা সে আমরা কি বলতে পারি, সে একজন ন্যায় বিচারের একজন সমর্থক ছিল, সারা বিশ্বের একজন সমর্থক ছিল। সমর্থক হিসেবে সে কাদের পক্ষে কথা বলছে? মানে এই যে যারা নির্যাতিত কৃষ্ণাঙ্গদের পক্ষে কথা বলছে, অর্থাৎ সে একজন অ্যাডভোকেট হিসাবে। তাহলে আমরা বলতে পারি অ্যাডভোকেটিং ফর হিউম্যান ডিগনিটি। দেখো তো, এই যে অ্যাডভোকেটিং ফর হিউম্যান ডিগনিটি মানে মানব মর্যাদার জন্য তার যে সমর্থনটা, সেটাই হচ্ছে অ্যাডভোকেটিং। তাহলে দেখো সবগুলোই আইনজি দিয়ে শুরু হয়েছে, এইভাবে তুমি সবগুলো আইনজি দিয়ে শুরু হয়ে জাস্ট এখানে কি বুঝাইতে চাইছে, তার সফলতার কারণটা। প্রথম কারণটা হচ্ছে সে অ্যাভয়েডিং সিভিল ওয়ারটাকে সে অ্যাভয়েড করে গেল, এটা তার সফলতার কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে ফাইটিং ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে সে ন্যায় বিচারের সংগ্রাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে, এটাও তার সফলতার কারণ। আর স্ট্রাগলিং এগেইনস্ট অ্যাপার্থাইড, সে অ্যাপার্থাইডের বিরুদ্ধে সবসময় সংগ্রাম করে গেছে, এটাও তার আরেকটা কারণ। আবার দেখো অ্যাডভোকেটিং ফর হিউম্যান ডিগনিটি, সে হিউম্যান ডিগনিটিকে সবসময় সমর্থন করে গেছে, এটাও তার সফলতার আরেকটা কারণ। প্রিয় শিক্ষার্থীরা, সফলতার কারণগুলো আশা করি বুঝতে পারো। আমরা 4 পর্যন্ত লিখছি, আরো 2টা লিখে দিব।
তুমি তোমার মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি তোমার মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নাই। না, এগুলো বক্সের ভিতরে দিতে হবে, বক্সের ভিতরে দাও। তুমি তোমার মতো করে যদি আরো পারো আরো দিতে পারো, কোনো সমস্যা নাই। তার ঠিক আছে, তার সফলতার কি কি কারণ? আমরা আরো আরো সফলতার কারণ লিখতে পারি। ফাইটিং ফর জাস্টিস, ফাইটিং ফর জাস্টিস বা ফর দা জাস্টিস, জাস্টিস সে যে ন্যায় বিচারের জন্য যে তার একটা যুদ্ধ, তার যে একটা সংগ্রাম, ন্যায় বিচারের জন্য ফাইটিং করছে, যুদ্ধ করছে, এইটাও তার একটা সফলতার কারণ। তুমি নিজের মতো করে বানাও, কোনো সমস্যা নাই, শুধুমাত্র তুমি এইভাবে এগুলো লিখতে পারলে হলো। সবগুলোর মধ্যে কিন্তু এই ব্র্যাকেটটা দিতে, এই এটা দিতে হবে, চিহ্নটা দিতে হবে। ফাইটিং ফর জাস্টিস আমরা আরো কয়েকটা লিখতে পারি। তো তার সফলতার আরেকটা কারণ হয়েছে সে বহুজাতিক গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, এইটাও হতে পারে। অথবা আমরা বই দেখে আরো কয়েকটা লিখতে পারি, তোমাদের কাছ থেকে দুই একটা লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সে আরেকটা লেখছে, দেখো আই হ্যাভ ফট ইট, আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করেছি। এটা মানে কোনটা? এই যে ডিসক্রিমিনেশন। তাহলে আমরা লিখতে পারি, দেখো আই হ্যাভ, আমরা জানি তো এখানে আই হ্যাভ পট, এখানে পট লেখা যাবে না, অর্থাৎ অর্থাৎ আই লেখা যাবে না, আমরা হ্যাভ লিখতে পারবো। তো হ্যাভ তো আমরা লিখতে পারবো না, হ্যাভ হ্যাজ থাকলে সেটাকে হ্যাভিং করে দিতে হবে, হ্যাভিং, হ্যাভিং পট, হ্যাভিং পট ডিসক্রিমিনেশন, having fought discrimination, discrimination, having fought discrimination, sorry হ্যাঁ discrimination, having fought discrimination। এখানে হ্যাভিংটা কেন আসলো? আসলে সেন্টেন্সটা ছিল ঠিক এরকম, সেন্টেন্সটা ছিল ঠিক এরকম, দেখো তো I have fought discrimination। আমি একটু আগে তোমাদেরকে বলছি সাবজেক্ট লেখা যাবে না, সাবজেক্ট লিখতে পারবে না। হ্যাভ হ্যাজ হ্যাড তিনটা থাকলে তোমাকে আইএনজি করতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেটার সাথে আইএনজি করতে হবে। যেমন আমরা হ্যাভ পেয়ে গেছি, এটার সাথে আইএনজি হ্যাভিং, ফটের ফট, ডিসক্রিমিনেশনের ডিসক্রিমিনেশন। তাহলে দেখো হ্যাভিং ফট ডিসক্রিমিনেশন, সে কিসের বিরুদ্ধে যুদ্ধ করছে? এই যে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে সে ফাইট করছে। তাহলে এটার জন্য সে কি অবশ্যই সাকসেস হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো করে বুঝছো। যদি না বুঝো আবারও প্রশ্ন করো, আমি যেহেতু এখনো আছি তোমাদেরকে বুঝিয়ে দিব। হ্যাঁ তোমার এটা স্পেন্ডিং হবে, স্পেন্ডিং বিহাইন্ড ভার্স মেড হিম দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ এটা হবে। আফি একটা সুপ্তি তোমারটা হবে। আচ্ছা পরেরটাও তো তোমরা দেখছো, হ্যাঁ হ্যাভিং, এই দেখো এই যে হ্যাভিং ফট ডিসক্রিমিনেশন, এটা সেন্টেন্সটা ছিল মূলত আই হ্যাভ ফট ডিসক্রিমিনেশন অথবা আই হ্যাভ ফট ইট, আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করেছি। এটা মানে কোনটা? ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, অর্থাৎ বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। তো আমরা এবার এটা এইভাবে লিখতে পারবো না, সাবজেক্ট তো লিখতেই পারবো না। হ্যাভ হ্যাজ থাকলে তো আমরা বলছি আইএনজি করতে হবে, হ্যাভিং, আর ফটের ফট ডিসক্রিমিনেশনের ডিসক্রিমিনেশন। আর যদি বুঝার থাকে প্রশ্ন করতে পারো। একজন বলতেছে স্যার এখানে তো ডোমিনেশন দেওয়া,
স্যার এখানে তো ডমিনেশন দেওয়া, ডমিনেশন মানে হলো শাসন, তাদের বিরুদ্ধে আর কি। তো আমরা এখানে ডিসক্রিমিনেশন মানে হলো বর্ণ বৈষম্য। তো সে যুদ্ধ করছে কিসের বিরুদ্ধে? অবশ্যই সে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তো যুদ্ধ করছে। আর ডমিনেশন মানে হচ্ছে হোয়াইট ডমিনেশন, মানে শ্বেতাঙ্গদের যে ডমিনেশন, শ্বেতাঙ্গদের যে শাসন, সেই শাসনের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর তাদের যে শাসনটা, সেই শাসনটা ছিল ডিসক্রিমিনেশনের শাসন, তার মানে হচ্ছে বর্ণ বৈষম্যের শাসন। তো ঘুরে ফিরে কথা একটাই আসে কিন্তু। বুঝছো কিনা, না বুঝলে প্রশ্ন করো। আচ্ছা যদি তোমরা বুঝো, একজনে লেখছে স্যার পটিং, পটিং কি পাইটিং, পটিং না পাইটিং, ফাইটিং এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন। হ্যাঁ, ফাইটিং এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, এটা তুমি লিখতে পারো। তবে হোয়াইট ডমিনেশনটা লিখলে আরো ভালো, যেহেতু সে হোয়াইটদের বিরুদ্ধে এটা যুদ্ধটা করছে। যারা এইবার বলো, আজকের পর থেকে তো তোমরা ক্লাস পাচ্ছ না, যেহেতু তোমরা ফ্রি ক্লাসের প্রতি অতটা ইন্টারেস্টও না। অনেকে বলে যে স্যার আমরা তো ফ্রি ক্লাসগুলো পাচ্ছি সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন ক্লাসগুলো হবে না, এই জন্য এখানে স্টুডেন্টগুলো তেমন একটা মন থাকে না পড়াশোনার প্রতি। এগুলো ফ্রি ক্লাস তো, এই জন্য অনেকে এগুলো দেখতে চায় না। তো যারা পেইড কোর্সে ভর্তি হও, ইনশাল্লাহ টাকা পয়সা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি কি শিখতে পারো এখান থেকে। ইনশাল্লাহ অনেক অধিক বেশি কিছু শিখতে পারবা। অবশ্যই তোমরা যোগাযোগ করবা যদি ভর্তি হতে চাও কেউ। ইনশাল্লাহ আমার এই নাম্বার, আমি যে নাম্বারটা তোমাকে লিখে দিব, অথবা আমার ইনবক্সে তোমরা মেসেজ করবা যে স্যার ভর্তি হতে চাই। আমরা যেহেতু সম্ভবত সোমবার থেকে ক্লাস, মঙ্গলবার থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এই নাম্বারে কষ্ট করে ফোন করে তুমি ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানাতে পারো ইনশাল্লাহ। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই বলতে পারো, যদি কারো আর্থিক সমস্যা হয় তাও বলতে পারো। ইনশাল্লাহ অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাও। সারা জীবন যা শিখতে পারো না, ইনশাল্লাহ অবশ্যই তা শিখতে পারবা। অবশ্যই ভালো করে শিখতে পারবা, মনের মতো করে শিখতে পারবা। এখন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তুমি অর্পিতা ইসলাম, এটা তো কেউ একজন বলছেন কথাটা, তুমি যেটা লিখছো কম্বাইনিং। হ্যাঁ, ফাইটিং ফর জাস্টিস এটা হবে, 5 নাম্বারটা ফাইটিং ফর জাস্টিস। হ্যাঁ, আমাদের সানজিদা ইসলাম মিম বলতেছে স্যার আমার ক্লাস দেখেন না, আমার মেসেজ দেখেন না। এই যে সানজিদা, তোমার মেসেজটা পড়লাম। এবার তোমাদের কমেন্ট পড়বো, কার কত কমেন্ট, কমেন্ট করো, কমেন্ট পড়বো। আগে ধৈর্য ছিল না, আমার স্যারের ক্লাস করে অনেক ধৈর্য হয়েছে, আমরা এখন ধৈর্য ধরতে পারি। যাক, এসএসসি হেল্পলাইন থেকে অনেক কিছু শিখতে পারছি, থ্যাংক ইউ। হাই রে নেট রে, আজকে আমার ভালো করে ক্লাস করতে দিলি না রে। নো কোয়েশ্চেন স্যার, থ্যাংক ইউ নন্দিতা। আচ্ছা, আল্লাহ হাফেজ স্যার, আপনাকে ইনবক্স করছি দেখেন। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে দেখবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। স্যার আজকে ক্লাসটা সেই হয়েছে, থ্যাংক ইউ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে যাও, একটু পরে তো চলে যাবা, একটু কমেন্ট করে যাও যে স্যার ক্লাসটা কেমন লাগছে তোমাদের, একটু কষ্ট করে বলো। আচ্ছা ঠিক আছে, স্যারকে ইনবক্সে কেউ হাই লিখো না, তাতে স্যার রিপ্লাই করবে না। না হ্যাঁ, হাই হ্যালো লিখলে স্যার রিপ্লাই করি না, এটাই সত্য। তোমরা যারা ভর্তি হতে চাও এই কথা লিখবা, স্যার ভর্তি হতেছে। কোনো প্রশ্ন নাই স্যার, আমাদের রীতা বলতেছে ভালো করে বুঝছি, আমাদের রিমন বলছে স্যার আলহামদুলিল্লাহ ভালো করে বুঝছি। ঠিক আছে স্যার, মাইমুন নেসা নূর, ক্লাসগুলো দিলে ভালো হতো। ওকে স্যার, নোট ডান। আজকের পর থেকে আপনাকে আপনার ক্লাসকে খুব মিস করব। নীলিমা ইসলাম শ্রাবন্তী, অবশ্যই আমার ইউটিউবের সাথে তোমরা যুক্ত থাকবা, ওখানে সবসময় ক্লাস দেওয়া হবে। ইউটিউবের সাথে সবসময় যুক্ত থাকবা। ইউটিউবের নামটা হচ্ছে এফএস ইংলিশ লার্নিং হোম। এফএস ইংলিশ লার্নিং হোম, এফএস ইংলিশ লার্নিং হোম ইউটিউব চ্যানেলটির সাথে সবাই যুক্ত থাকবা। ওখানে আমরা সবগুলো ক্লাস, অনেক ক্লাস দিব, ঠিক আছে। জেনিয়া ইসলাম বলতেছে স্যার আমারটা পড়েন। আচ্ছা, রিমন হাসান বলতেছে স্যার আজকের ফেজ থেকে আরেক ফেজে যাওয়া যাবে কি স্যার? এক ফেজ থেকে আরেক ফেজে না, না না, আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা এটা ফ্লো চার্ট করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। ফ্লো চার্ট করার ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, যারা চলে গেছে দেখছো একটা প্রশ্ন করছে, দেখো গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন করে ফেলছে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে যে স্যার ফ্লো চার্ট যত সম্ভব চেষ্টা করবে এক পৃষ্ঠা লেখার জন্য, এক পৃষ্ঠা ফ্লো চার্টের জন্য একটা পৃষ্ঠায় যথেষ্ট, এই ভিন্ন পৃষ্ঠা যাওয়ার কোনো প্রয়োজন নাই। অনেকে কি করে
এই পৃষ্ঠায় লিখে এইটুকু পর্যন্ত না করে এই পৃষ্ঠায় চলে যায়, তবে তুমি এই পৃষ্ঠায় লিখে মোটামুটি ভাবে এই পৃষ্ঠা যেতে পারবা, এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা যেতে পারবা, তবে তুমি এই পৃষ্ঠায় লিখে পরের পৃষ্ঠা উল্টাইলে তোমার মার্ক কাটা যাবে না। এজন্য তোমাকে এক পৃষ্ঠায় লিখতে হবে, তবে প্লোসার সবাই এক পৃষ্ঠা লিখতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। প্লোসার সবাই এক পৃষ্ঠা লিখতে পারে, এটা পারবা তোমরা, আটাইতে পারবা, কোনো সমস্যা নেই। প্লোসার নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। দেখছো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পেয়ে গেছো। আপনি খুব ভালো করে ক্লাস করান, আমাদের নন্দিতা বলছে। আদ্রিয়ানা বলছে স্যার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আমাদের পল্লব চৌধুরী বলছে আমি আছি স্যার, থ্যাংক ইউ। যাক ক্লোজারটা বুঝে গেছি, ইজি আছে। আচ্ছা বলছি না দামে কম মানে ভালো, কাকুলি কোর্স, আরো কোর্সে আরো বেশি শিখতে পারবো ইনশাল্লাহ। স্যারের ক্লাস খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমাদের সাব্বির আহমেদ বলতেছে, জেনিয়া ইসলাম বলতেছে স্যার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। জাফর ইকবাল ভাই বলছে আচ্ছা ঠিক আছে, হ্যাভিং ফট এগেনস্ট ডিসক্রিমিনেশন হবে না, হবে হ্যাভিং ফট এগেনস্ট ডিসক্রিমিনেশন অবশ্যই হবে। হ্যাভিং ফট এগেনস্ট, এগেনস্ট কথাটা আমি উজ্জু রাখছি, তুমি ইচ্ছা করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। মিষ্টি চাই স্যার, আচ্ছা ঠিক আছে, কাল ক্লাস আছে স্যার, আচ্ছা জানিয়ে দিব, যদি কালকে একটা ক্লাস নেই তাহলে অবশ্যই জানিয়ে দিব। তবে আমাদের রুটিনের বাইরে যেহেতু ক্লাস না, রুটিনটাও কার্যকর হবে না, অকার্যকর হয়ে যাবে। আমরা পেজ থেকে ক্লাস নিতে চেষ্টা করব। আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা পেজ লিংক দিয়ে দিচ্ছি, সবাই পেজ লিংকে ক্লিক করে পেজে গিয়ে লাইক করে আসবা, ঠিক আছে? খুব ভালোভাবে বুঝছি ইনশাল্লাহ, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে স্যার। ইনশাল্লাহ কাল আপনার কোর্সে ভর্তি হবো আলহামদুলিল্লাহ। জাস্কিয়াস জবা অবশ্যই স্যারকে ইনবক্সে নক করবা যারা ভর্তি হতে চাও ইনশাল্লাহ। জাস্কিয়া জবাই যে আইডি থেকে আমি ক্লাস করতেছি, এই আইডি থেকে কষ্ট করে আমাকে মেসেঞ্জারে নক করবা। মেসেঞ্জারে নক না করলে আমি বুঝবো কিভাবে তুমি ভর্তি হবা, অবশ্যই মেসেঞ্জারে নক করিও। আজকে একবারও স্যার নেট প্রবলেম হয়নি, অনেক সুন্দরভাবে ক্লাসটা করতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, অনেক ভালো লাগছে। আমাদের অনিকা ওসমানী বলছে, আনিকা ওসমানী বলছে, এমএসটি মিম বলছে স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ইচ্ছেগুড়ি বলতেছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। জিনিয়া ইসলাম বলতেছে আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো লাগছে। মিনারা বেগম বলছে থ্যাংক ইউ স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবার মুখে আলহামদুলিল্লাহ শুনে আমিও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি। যাক আলহামদুলিল্লাহ আজকে মান সম্মানের সাথে নেট ভালো ছিল, সুন্দর মতো সার্ভিস দেওয়া গেছে। গতকালকে তো আমি দিতেই পারি নাই তোমাদেরকে পড়াটা তেমন একটা। স্যার আজকে নেট অনেক ভালো লাগছে, ঠিক আছে স্যার, ওকে। আজকের ক্লাসটা অসাধারণ লাগছে, আমাদের রীতা বললো। পল্লব চৌধুরী বললো অনেক ভালো লাগছে স্যার ক্লাসটা, ঠিক আছে। মেরিন সুলতানা আমাদের প্রিয় স্টুডেন্ট বলতেছে স্যার অনেক ভালো ভালো, ঠিক আছে মেরিন সুলতানা অনেক ধন্যবাদ। আশিকুর নরি সান্ত্বনা বলছে স্যার আমি ভর্তি হবো। আচ্ছা আশিকুর নরি যদি তুমি ভর্তি হও কষ্ট করে আমাকে এখন যে আইডি থেকে ক্লাস নিচ্ছি, কষ্ট করে ফারুক হোসেন অভিআইডি, কি আইডি? ফারুক হোসেন অভিআইডিতে কষ্ট করে একটা মেসেজ দিবা যে স্যার ভর্তি হতে চাই, জাস্ট এই কথাটা লিখবা, আর কিছু লিখতে হবে না। প্লোসার্ট খুব ভয় লাগতো, এখন প্লোসার্ট আমাকে ভয় পাবে, থ্যাংক ইউ। নিসাবুল ইসলাম জিশান অনেক ভালো লাগছে, হ্যাঁ। মায়মুন নেসা নূর মিষ্টি খাওয়াতে হবে আমাদের স্যার, আচ্ছা মিষ্টি খাওয়াবো, কি জন্য মিষ্টি সেটা না জানা আমার অবুঝমন, ঠিক আছে। পূজা চ্যাটার্জি বলতেছে স্যার আমার প্রশ্নের উত্তরটা দিলেন না, আচ্ছা দিব, অনেক পূজা চ্যাটার্জি তোমার প্রশ্নটা আমি ভুলে গেছি, তুমি কষ্ট করে আমাকে ইনবক্সে নক করবা, ইনবক্স থেকে প্রশ্নটা নিয়ে নিবা। অনেক ভালো লাগছে স্যার, স্যার অনেক সুন্দর, বাট লাস্টের দিক দিয়ে প্রবলেম মনে হয়েছে। আচ্ছা ওই যে এটা করাইতে করাইতে তো মাত্র একটা থেকে করাইছে, আর যদি 3-4টা থেকে করাইতে পারতাম আমরা কি, এই শুনো প্রসাদ কি একটা প্যাসেজ থেকে করলে হবে? আমরা তো অনেকগুলো প্যাসেজ থেকে করাবো, ফেট করছে, তখন কিন্তু মোটামুটি তুমি প্লোসার্ট নিয়ে অনেক ধরনের ধারণা পাবা। এখন একটা থেকে করাইছি, তোমার কাছে শেষের দিকে একটু কঠিন মনে হবে, আবার করতে করতে তো তোমার কাছে সহজ মনে হবে। তুমি হঠাৎ করে যেহেতু করতেছো অনেক কঠিনও মনে হতে পারে, আমি তো ভয় পেয়ে গেছি যে তোমরা বুঝো কিনা। যাক আলহামদুলিল্লাহ তোমরা সবাই বুঝছো, থ্যাংকস স্যার। জাস্ট ওয়াও স্যার, নীল দুপুর বলছে জাস্ট ওয়াও স্যার, হয়েছে আজকের ক্লাসটা। আমার নামটা পড়লেন না স্যার, পল্লব চৌধুরীর নামটা অনেকবার পড়ছি। জহির রায়ন বলছে অনেক ভালো হয়েছে, রিমন বলছে এফএস ইংলিশ আর্নিং হোম, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। এমডি সোলাইমান আমি তো কখনো কমেন্ট করি নাই, কি পড়বেন সোলাইমান? আচ্ছা ঠিক আছে। রীতা বলছে স্যারকে ইনবক্স করেন, থ্যাংক ইউ। আচ্ছা তাজমিন নাহার ক্লাসটা অনেক ভালো হয়েছে। এমডি সাগর হাসান বলতেছে ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। হারুন রশিদ বলছে থ্যাংক ইউ। আচ্ছা নন্দিতা বলছে অনেক ভালো লাগবে স্যার আপনার ক্লাসটা, থ্যাংক ইউ। আচ্ছা মারিয়া ইসলাম মারুফা আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি অনেক আগে স্যার, থ্যাংক ইউ। স্পর্শহীন অনুভূতি স্যার আজকের পার্সোনাল কোয়েশ্চেন করবো না, না না পার্সোনাল কোনো কোয়েশ্চেন করিও না। অঞ্জুয়ারা বলতেছে স্যার হোয়াট খুব নেট প্রবলেম, আচ্ছা ঠিক আছে। ফাতেমা জান্নাত বলছে স্যার আপনাকে অনেক সুন্দর, এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু শিখেছি, থ্যাংক ইউ তোমাকে ফাতেমা জান্নাত। সাব্বির আহমদ বলতেছে আমার কমেন্টস পড়েন না স্যার, আচ্ছা। আমাদের আলো বলছে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে, হ্যাঁ অনেক ভালো ক্লাস, আর যেটাকে ভয় পাইছি ওইটা বুঝে গেছে, থ্যাংক ইউ। দেখছো মনোযোগ দিয়ে যদি তুমি বুঝো, আজকের পরে অনেকে হয়তো ভুলে যাবে, কিন্তু ক্লাসটা একটু সেভ করে রাখো, শেয়ার করে, এই জন্য বলছি টাইম লাইনে রেখে দাও, পরেও যেন তুমি দেখতে পারো। অনেক সুন্দর উপস্থাপন করেছেন স্যার, থ্যাংক ইউ। সাদিক হোসেন মির্জা বলছে আচ্ছা থ্যাংক ইউ। জ্যোতি বলছে যে অনেক ভালো লাগছে স্যার, আরো চাই, আচ্ছা আরো দিব।
আরাফাত আব্রাহাম বলছে স্যার ভালো লাগছে, ভালো করে বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে স্যার। জান্নাতুল ফেরদৌস লামিয়া বলছে স্যার আজকের পর থেকে কি আর ফ্রি ক্লাস করাবেন না? তবে আমরা সময় পেলে করাবো, যেহেতু আমরা পেইড কোর্সের একটা বিশাল একটা ঝামেলা মাথায় নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা একটু কম আসতে পারবো, হয়তো সপ্তাহে 3 দিনের জায়গায় হয়তো 1 দিন আসতে পারবো। ঠিক আছে স্যার। স্যার ক্লাস স্টার্ট হবে কবে থেকে? 15 তারিখ থেকে ক্লাস স্টার্ট, 15 তারিখ থেকে। আশিকুর নূর সান্ত্বনা থ্যাংক ইউ স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ দিলে কম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ইংরেজিতে এত ঝামেলা কেন স্যার? সাতপুরের ভাষায় আজকে বিদায় দেন। আচ্ছা ঠিক আছে, অনেকে অনেক কমেন্ট করছেন, সবার কমেন্ট শেষেরটা হচ্ছে ফ্লোচার্ট নিয়ে যা প্রবলেম ছিল তা দূর হয়ে গেছে। বুঝলাম না স্যার, কমেন্ট পড়তে উপরের দিকে যায় কেন? তার মানে নিচে যারা কমেন্ট করে তাদের কমেন্ট পড়ে না। অ্যাঞ্জেল অ্যাঞ্জেল, এই যে বললাম ফিউচার মানি অফিসার, থ্যাংক ইউ স্যার, আমি ভর্তি হবো, কষ্ট করে আমাকে ইনবক্সে নক করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, থ্যাংক ইউ স্যার, খুব ভালোভাবে বুঝাইছে। অবশ্যই সবার সাথে আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।